বউটা যেহেতু আমার, সেহেতু আজ আমার বউটাকে আমি নিজ হাতে সাজাবো। কথাটা বলে সেরাজ সুমুকে নিজের দিকে ঘোরালো। শাড়ির ভাঁজ খুলে সুমুকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ির কুচি ঠিক করে দিয়ে কুচি গুঁজদের সময় বাঁধল বিপত্তি। সেরাজের ভাষ্যমতে শাড়ি যেহেতু সে পরিয়েছে, তাই কুচিও সেই গুঁজবে। আর সুমু কিছুতেই তাকে শাড়ি গুঁজতে দেবে না, কারণ তার সুড়সুড়ি লাগে। আর তাই সে সেরাজের হাত ধরে দাঁড়িয়ে আছে। আজ সেরাজ পণ করেছে সে সুমুর জেদের কাছে হারবে না। অনেক জোড়াজোড়ি করার পর সুমু বাধ্য হয়ে সেরাজের হাত ছেড়ে দিল। সেরাজ এমনভাবে হাসল যেন ওয়ার্ল্ড কাপ জিতেছে। কুচি গোজার জন্য সুমুর পেটে হাত রাখতেই সুমু খিলখিলিয়ে হেসে উঠল। সুমুর হাসি দেখে সেরাজও হাসল। কুচি গুঁজে দিয়ে সুমুকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। তখনই সেরাজের ফোনটা বেজে উঠল। সেরাজ বেডের কাছে গিয়ে কলটা কেটে ফোনটা সাইলেন্ট করে রাখল। সুমু আয়নার দিকে তাকিয়ে বলল, রোজা আপু তাই না? রোজা আপু দেখতে কিন্তু খুব সুন্দর। সেরাজ কোনো কথা বলল না। সুমুর কাছে এসে সুমুর চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ে দিল সে। তারপর পকেট থেকে কিছু অর্নামেন্টস বের করল সেরাজ। একটা হার্ট ফটো পেন্ডেন্ট, 3 জোড়া ডায়মন্ড পাথরের ইয়াররিং, একটা ডায়মন্ড পাথরের নোজপিন। সুমু পেন্ডেন্টটা হাতে নিয়ে হার্টটা খুলল। পুরো হার্ট ছোট্ট ছোট্ট ডায়মন্ড পাথর দিয়ে ডিজাইন করা। সুমু হার্টটা খুলে দেখতে পেলে বিচে প্রপোজ করার দিনের দুজনের হাস্যজল একটা কাপল পিক। সুমুর চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। সেরাজ সুমুর হাত থেকে পেন্ডেন্টটা নিল। সে সুমুর পেছনে দাঁড়িয়ে তার পিঠের ওপর থেকে চুলগুলো সরিয়ে এক সাইডে রাখল। পেন্ডেন্টটা খুব যত্ন সহকারে গলায় পরিয়ে দিল। তারপর আলতো করে তার কাঁধে ঠোঁট ছোঁয়ালো। সেরাজের ছোঁয়া চোখ বন্ধ করে অনুভব করল সুমু। ড্রেসিং টেবিলের ওপর থেকে ইয়াররিংগুলো নিল সেরাজ। সুমুর 2 কানে মোট 6টা পিয়ার্সিং করা। সেরাজ একে একে সবগুলো রিং তার কানে পরিয়ে দিল। আবারও আলতো করে তার কানে ঠোঁট ছোঁয়ালো সে। তারপর সুমুর আগের নোজপিনটা খুলে ফেলল। নিজের আনা নোজপিনটা সুমুকে পরিয়ে দিলে সুমুর নাকের ওপর ঠোঁট ছোঁয়ালো। ড্রেসিং টেবিলের ওপর থেকে কাজল আর লিপস্টিকটা হাতে নিল। কাজলটা সুমুর চোখে পরিয়ে দিয়ে বলল, এমনিতেও আমার সুইটহার্টের ঠোঁটে লিপস্টিকের প্রয়োজন পড়ে না, তবুও হালকা পরালাম। সেরাজ আলতো হাতে সুমুর ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক হালকা করে পরালো। একদম সাধারণভাবে সাজালো সুমুকে। মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া পর্যন্ত দিল না। সুমুকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, মাশাল্লাহ, মানুষ দুনিয়াতে চেহারা দেখে, আর আমি একটা চেহারার মধ্যে আমার পুরো দুনিয়া দেখে ফেলেছি। কথাগুলো বলে সেরাজ সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর জড়িয়ে নিল প্রেয়সীকে তার 2 বাহুর মধ্যে। 2 মিনিট পরে সে সুমুকে ছেড়ে দিয়ে বলল, আমি শাওয়ার নিয়ে আসছি, বাইরে যা যা আছে প্যাক করে নাও। সুমু ড্রেসিং টেবিলের সামনে এসে বাকি জিনিসগুলো হাতে নিল। সেরাজ ওয়াশরুমে না গিয়ে আবারও ফিরে এলো তার কাছে। সুমু পেছন ফিরতেই সেরাজের সাথে ধাক্কা খেল। সে প্রশ্নবোধক দৃষ্টিতে সেরাজের দিকে তাকালো। সেরাজ 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, তোমার ঠোঁটে এই কালারটা একদম মানাচ্ছে না সুইটহার্ট। সুমু ভ্রু কুচকে তাকিয়ে বলল, ঠিক আছে, মুছে ফেলছি। সে সামনের দিকে ঘুরে দাঁড়ানোর আগেই সেরাজ তার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে এনে তার ওষ্ঠ নিজের অস্থের আয়ত্তে নিয়ে নিল। সুমুর হাতে থাকা প্রতিটা জিনিস মেঝের ওপর শব্দ করে পড়ল। সুমুর ওষ্ঠ জোড়া ওপর নিজের ইচ্ছে মতো রাজত্ব চালিয়ে ছেড়ে দিল সুমুকে। মুহূর্তেই সুমুর গোলাপি অধর জোড়া রক্তিম বর্ণ ধারণ করল। সেরাজ দুষ্ট হেসে বুড়ো আঙুলের সাহায্যে নিজের ঠোঁটের কোণা মুছে বলল, নাও, পারফেক্ট সুইটহার্ট, আমার ঠোঁট আর দাঁত দিয়ে তৈরি এই রক্তিম কালারটাতে তোমাকে সব থেকে বেশি মানায়। সুমু ঠোঁটে হাত রেখে দাগিয়ে আছে। কথাগুলো বলে চলে যাবার 2 পা বাড়ালো সেরাজ। আবারও পা পেছনে ফিরিয়ে এনে সুমুকে চোখ মেরে ফিসফিস করে বলল, আই এম ইয়োর লিপস্টিক রিমুভার সুইটহার্ট। সুমু রাগী লুক নিয়ে সেরাজের দিকে তাকালো। সেরাজ ঠোঁট কামড়ে হাসছে। সুমু শাড়ির আঁচল সামনে এনে কোমরে গুজতেই সেরাজ দৌড়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে গেল। সুমু হাসল সেরাজের কাণ্ডে। ওভাবেই কোমরে শাড়ি গুজে বাকি জিনিসগুলো লাগেজে প্যাক করতে লাগলো। মিনিট 10 মধ্যে সেরাজ কোমরে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুল ঝাড়তে লাগলো। ঠোঁটে লেখে আছে তার SRK ডাঙ্কি মুভির ও মাহি গান। গান গাইছে আর ও মাহি বলার সময় সুমুর দিকে হাত বাড়িয়ে ও মাহি বলছে। সুমু সেদিকে ভ্রুক্ষেপ না করে ওয়াশরুমে গিয়ে সেরাজের প্যান্টটা নিয়ে এলো। ভাঁজ করে প্যান্টটা ল্যাগেজে ঢুকালো। ল্যাগেজ থেকে সেরাজের জন্য নিউ টি-শার্ট আর প্যান্ট বের করলো। সেরাজ আবারও সুমুর দিকে তাকিয়ে গান ধরল, একখান চুমু দিয়ে যা ও বউ, একখান চুমু দিয়ে যা। সুমু তাকালো না তার দিকে। সিরাজ একটু চেঁচিয়ে বল উঠল, তোর স্বামী তোর চুমু শূন্যতায় ভুগে রে, ঝুম্মা ঝুম্মা দে দে। সিরাজ নিজের ভুল বুঝতে পেরে জিভে কামড় দিয়ে বলল, ও সরি, ভুল গেয়েছি। সুমু সুমু দে দে, সুমু সুমু দে দে চুম্মা। সুমু বিরক্ত হলো, তবুও তাকালো না তার দিকে। নিজের মতো কাজ করতে থাকলো সে। সেরাজ আয়নার মধ্যে সুমুকে একবার পরখ করল।
পা থেকে মাথা পর্যন্ত পরক করতে গিয়ে সেরাজের চোখ আটকালো সুমুর মেদহীন ফর্সা পেটের দিকে। শাড়ি কোমরে গুজে রাখার ফলে সুমুর পেটসহ নাভি দৃশ্যমান। সুমু দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাগেজের সবকিছু চেক করছে। সেরাজ আয়নার ভেতর দিয়েই সুমুর দিকে তাকিয়ে থেকে বলল, সুইট হার্ট। সুমু সোজা হয়ে দাঁড়ালো। আয়নার ভেতর দিয়ে সেরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সেরাজ আয়নার মধ্যে সুমুর প্রতিবিম্বের ওপর হাত রাখল। সুমু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আয়নার দিকে। সেরাজ আয়নার মধ্যেই সুমুর কপালে তর্জনী রেখে ধীরে ধীরে নিজের আঙুল ধীরে ধীরে নিচে নামাতে লাগল। সুমু তার কাণ্ড দেখে চোখ বড় করে ফেলল। সেরাজের হাতে এসে থামল সুমুর শাড়ি সরে বেরিয়ে আসা পেটের ওপর। সে এমনভাবে হাতটা আস্তে আস্তে সরালো যেন সে সুমুর পেটের ওপর থেকে কাপড়টা নিজে সরালো। আয়নার ওপর নিজের হাত বিচরণ করতে লাগল সেরাজ। সেরাজের কর্মে সুমু শ্বাস আটকে নিজের পেট ভেতরের দিকে টেনে নিল। সেরাজ হাসল সুমুর অবস্থা দেখে। সে একটু ঝুঁকে আয়নার মধ্যে সুমুর নাভির প্রতিবিম্বের ওপর ঠোঁট ছোঁয়ালো। সুমু চোখ বন্ধ করে ফেলল। সেরাজ উঠে দাঁড়ালো। সে ধীরে এগিয়ে এলো সুমুর কাছে। সুমুর মুখের সামনে হাত দিয়ে তুড়ি বাজাতেই সুমু চোখ মেলে তাকালো। সুমুর কোমর থেকে শাড়ির আঁচলটা ছেড়ে দিল সেরাজ। আঁচলটা ঠিক করে দিয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মাত্রই শাওয়ার নিয়ে আসলাম বউ, তুমি কি আমাকে আরও একবার গোসল করাতে চাও? অবশ্য তুমি যদি চাও তাহলে আমি আরও একবার ফরজ গোসল করতে পারি। কি চাইছো নাকি বউ? ঝেড়ে কাশো বউ, মন খুলে কথা বলো, আমি একটুও মাইন্ড করব না। সুমু বেড থেকে টি শার্ট আর প্যান্ট সেরাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনার অশ্লীল মুখটা বন্ধ করুন আর তাড়াতাড়ি রেডি হয়ে বাহিরে আসুন। আমি আর আপনি কিছু কাপল পিক তুলব। তাহলে আমি ভিডিও মেক করব, তুমি ক্যামেরা ধরবা। ওকে, তাড়াতাড়ি করুন। সেরাজ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। সে সুমুকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে ক্যামেরা অন করে সুমুর হাতে দিল। সুমু এক হাতে ফোনের ক্যামেরা ধরল। সেরাজ দু হাত দিয়ে পেছন থেকে সুমুকে জড়িয়ে ধরে সুমুর গলায় মুখ গুজে রাখল। চুলের জন্য সেরাজের মুখ আর ফোনের জন্য সুমুর মুখ হাইড হয়ে গেল। দুজনে একসাথে এইভাবে কিছু মিরার কাপাল পিক নিল। পিক তোলা শেষে সুমু সেরাজের দিকে তাকিয়ে হেসে বলল, একটু ঝুঁকুন তো খান সাহেব। সেরাজ ঝুঁকে দাঁড়ালো। সুমু সেরাজের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমার মন আর মস্তিষ্কের রাজত্ব চালনা আপনি এক সুদর্শন প্রেমিক পুরুষ, মায়াবী মহারাজা। এই হৃৎপিণ্ডটা আমার বুকের মধ্যে থাকে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করেন আপনি। আমার হৃৎপিণ্ডের প্রতিটা হৃৎস্পন্দন আপনার নামে স্পন্দিত হয় খান সাহেব। থামল সুমু। ছলছলে নয়নে আবারও সেরাজের দিকে তাকিয়ে বলল, এখন আমার নিজেকে পৃথিবীর সবথেকে সুখী আর ভাগ্যবতী নারী মনে হয়, কিন্তু মাঝে মাঝে ভয় হয় আমি যে অভাগী খান সাহেব। সুখ বেশি দিন আমার কপালে সয় না। এই এত সুখ আমার কপালে সইবে তো খান সাহেব? কোনো ঝড় এসে সবটা থচনচ করে দেবে না তো? চুপ, এমন কিছুই হবে না, আমরা হতে দেব না সুইটহার্ট। এখন চলো। সেরাজ স্যান্ডিকে কল করল। স্যান্ডি এসে তাদের ল্যাগেজ নিয়ে গেল। সেরাজ সুমুকে নিয়ে বেরিয়ে এসে রুমের চাবি ম্যানেজারের হাতে দিল। ম্যানেজার হাসি মুখে চাবিটা নিল। রিসোর্ট থেকে বেরোনোর আগে সেরাজ মুখে মাস্ক পরে নিল। সুমু হেসে বলল, আপনি নাকি পিক তুলবেন, ভিডিও মেক করবেন, এই মাস্ক পরে করবেন? সেরাজ কোনো কথা বলল না। সে সুমুকে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে এলো। পার্কের যে সাইডে জনসংখ্যা কম সেই সাইডে গিয়ে মাস্ক খুলল সে। স্যান্ডিকে দিয়ে নিজেদের কিছু কাপল পিক নিল। পিক তোলা শেষে মাস্ক পরার সময় একটা মেয়ে এসে দাঁড়ালো সেরাজের সামনে। মেয়েটাকে দেখে সেরাজ তড়িঘড়ি করে মাস্ক পরে নিল। মেয়েটা মুচকি হেসে সেরাজের দিকে আঙুল তাক করে বলল, এসকে ওরফে দ্য ওয়ার্ল্ড ফেমাস গার্লস হার্টথ্রব সেরাজ খান, রাইট? সেরাজ মেয়েটার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, নো, ইউ আর রং সিস্টার। মেয়েটা সেরাজের কথা পাত্তা দিল না। মুহূর্তেই সে সকলকে ডাকতে ছুটে গেল। সুমু সেরাজের পাশে দাঁড়িয়ে হাসছে। স্যান্ডি তার স্যারের অবস্থা দেখে মুখ ঢেকে হাসছে। সেরাজ চোখ রাঙিয়ে তাকালো স্যান্ডির দিকে। স্যান্ডি মুখ থেকে হাত সরিয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশ দেখতে লাগলো। সেরাজ সুমুর হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, এখান থেকে বেরোতে হবে। কাল একবার এই ঝামেলায় পড়েছি, আজ আর পড়তে চাই না। সুমুকে নিয়ে দুপা এগোতেই সকলে এসে ঘিরে ধরল সেরাজকে। স্যান্ডি এগিয়ে আসতেই সুমু আটকালো স্যান্ডিকে। সকলের জোড়াজুড়িতে সেরাজ বাধ্য হয়ে মাস্ক খুলল। সকলে একসাথে বলে উঠল, স্যার, ওয়ান ফটোগ্রাফ প্লিজ। সেরাজ ব্যস্ততা দেখিয়ে চলে আসতে চাইল। সুমু তার হাত ধরল। সেরাজ সুমুর দিকে তাকাতেই সুমু চোখ দিয়ে ইশারা করল তাকে। সেরাজ রাজি হলো সকলের সাথে সেলফি নিতে। হঠাৎ একটা মেয়ে এসে সুমুকে বলল, এই আপু, একটু সরুন তো। সুমু সরে যেতে নিলে সেরাজ সুমুর হাত ধরে ফেলল। মেয়েটা ভ্রুকুচকে সেরাজ আর সুমুর হাতের দিকে তাকালো। সেরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ। কথাটা বলে সেরাজ সামনে তাকালো। সকলে অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সেরাজ আবারও বলল, পিক তুলতে হলে আমার ওয়াইফকে সাথে নিয়েই আমার সাথে পিক তুলতে হবে। আর হ্যাঁ, সকলে আমার থেকে 2 পা ডিস্টেন্স মেনটেন করে পিক তুলবেন। কথাগুলো বলে সেরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাডাম, আমার ইউজ করা মাস্ক আপনার ইউজ করতে কি কোনো প্রবলেম হবে? সুমু ভ্রুকুচকে সেরাজের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, সারাদিন আমার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে বসে থাকেন, আর এখন জিজ্ঞাসা করছেন আপনার ইউজ করা মাস্ক ইউজ করতে আমার প্রবলেম হবে কিনা? সেরাজ আলতো হেসে নিজ হাতে সুমুকে মাস্কটা পরিয়ে দিল।
সিরাজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কেমন করে যেন দেখল সুমুকে। সকলে একে একে এসে 2 পা ডিস্টেন্স রেখে পিক তুলল। পিক তোলা শেষ হতেই সিরাজ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। সে সুমুর হাত ধরে পার থেকে বেরিয়ে এলো। সুমু আর সিরাজ ব্যাক সিটে বসল। স্যান্ডি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করল। মুহূর্তেই গাড়ি চলতে লাগলো নিজ গতিতে। ওমান, বুড়াইমি, আরিয়ান আর রোজা আজ এসছে এসকে ম্যানশনে। রোজা বরাবরের মতো ওয়েস্টার্ন ড্রেস পরে এসছে। অনন্যা খাতুন জমিয়ে রান্না করছেন ওদের জন্য। রোজা কিচেনে এসে অনন্যা খাতুনকে জড়িয়ে ধরল। অনন্যা খাতুন আলতো হেসে রোজাকে বুকে টেনে নিল। রোজা মুচকি হেসে বলল, ও ফুপিমণি, তোমার ছেলে কবে আসবে বলো তো? বিডিতে গিয়ে আমাদের ভুলে গেছে নাকি? আমি আজ কতবার ফোন করলাম, একবারও কল পিক করল না। অনন্যা খাতুন রান্না করতে করতে বললেন, চলে আসবে মামনি, তুই আর কিছুদিন ওয়েট কর। এইবার সিরাজ ফিরলেই আমি তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা বড্ড অবাধ্য হয়ে গেছে। এইবার ওকে তোর সাথে বিয়ে দিয়ে ঘরে বাঁধার ব্যবস্থা করব। রোজা খুশিতে আবারও জড়িয়ে ধরল অনন্যা খাতুনকে। সে অনন্যা খাতুনের গালে ঠোঁট ছুঁয়ে বলল, আই লাভ ইউ ফুপিমণি, আই লাভ ইউ সো মাচ। আরে ছাড় মামনি, রান্না করছি তো। রোজা ছেড়ে দিল অনন্যা খাতুনকে। অনন্যা খাতুন একটু অভিমানী স্বরে বললেন, আরিয়ানটা কই রে? ব্রো তো ড্রয়িং রুমে রিয়াজের সাথে বসে গল্প করছে আর দাবা খেলছে। অনন্যা খাতুন ফ্রিজ থেকে মিষ্টি আর ফল বের করলেন। ফলগুলো ভালো করে ধুয়ে কেটে প্লেটে সাজিয়ে তিনি ঈশিতার হাতে দিয়ে বললেন, ড্রয়িং রুমে আরিয়ান বসে আছে, তুমি রোজাকে নিয়ে ড্রয়িং রুমে যাও আর এই ফল মিষ্টিগুলো নিয়ে যাও। ঈশিতা রোজাকে নিয়ে চলে গেল ড্রয়িং রুমে। আরিয়ান রিয়াজের সাথে দাবা খেলছে। ঈশিতাকে দেখে সোজা হয়ে বসল আরিয়ান। আরিয়ান বাজে নজরে ঈশিতার দিকে তাকিয়ে রইল। ঈশিতা চলে যেতে নিলে আরিয়ান পেছন থেকে ডাক দিল। আরিয়ানের ডাক শুনে ঈশিতা দাঁড়িয়ে পড়ল। আরিয়ান কাঁটা চামচে একটা মিষ্টি গেথে বলল, আরে ঈশিতা, চলে যাচ্ছ কেন? আমাদের সাথে একটু বসো, গল্প করি তোমার সাথে। তোমার আর আরবাজের বিয়ের গল্প আমাকে বলো, আমিও একটু শুনি। তুমি ভাবো ঈশিতা, আরবাজ আমার সারবাজ আর সেরাজের থেকে ছোট হয়েও আগে আগে বিয়ে করে ফেলল, আর আমরা এখনো বিয়ে তো দূরে থাক, একটা গার্লফ্রেন্ড পর্যন্ত কপালে জোটাতে পারলাম না। রোজা পায়ের উপর পা তুলে বসে ফোনে স্ক্রোল করছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো পাত্তা নেই। ঈশিতা অস্বস্তি বোধ করল। সে গলার স্বর একদম নিচু করে বলল, আসলে ভাইয়া, কিচেনে আমার অনেক কাজ আছে, আপনারা বসে গল্প করুন, আমি পরে আসব। কথাগুলো বলে ঈশিতা ছুটে চলে গেল কিচেনের দিকে। আরিয়ানের বাঁকা হেসে মিষ্টিতে 1 বাইট বসালো। রিয়াজ হাত ধরে টানতেই সে আবারও দাবা খেলায় মন দিল। গাড়ি এসে থামল সিকদার বাড়ির সামনে। সুমুরা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। স্যান্ডি গিয়ে গাড়ির ডিকি খুলে লাগেজ বের করল। সেরাজ স্যান্ডির হাত থেকে লাগেজ নিয়ে বলল, তুমি গাড়িটা গ্যারেজে রেখে আসো স্যান। কিন্তু স্যার, আপনার হাতে? তোমাকে যেটা বলেছি সেটা করো। আমি বাঁ হাতে লাগেজ নিব, আর এখন আমার হাত অনেকটা ভালো, তুমি যাও। স্যান্ডি চলে গেল গাড়ি গ্যারেজে রাখতে। সেরাজ সুমুকে নিয়ে বাসার ভিতরে ঢুকল। বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত। সুমুদের ঢুকতে দেখে মাইশা, সামিয়া আর নাজমিন এগিয়ে এলো। মাইশা সুমুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, বাহ সুমু, তোর শাড়ি আর গলার পেন্ডেন্টটা তো খুব সুন্দর, আর মাশাল্লাহ, তোকে অসম্ভব সুন্দর লাগছে। সুমু মুচকি হাসল মাইশার কথায়। আনোয়ার সাহেব মাইশাকে গম্ভীর গলায় বললেন, ওরা মাত্রই এসেছে মাইশা, ওদের আগে রুমে গিয়ে ফ্রেশ হতে দাও। মাইশা সরে দাঁড়ালো। সেরাজ আর সুমু ওপরে চলে গেল। সন্ধে 7:30টার দিকে ড্রয়িং রুমে সকলে উপস্থিত হলো। সুমু রাইফ আর তিশাকে অনেকগুলো চকলেট দিল। মাইশা রাগীশ্বরে বলল, বাহ সুমু, তুই ওদের চকলেট দিলি, আর আমাদেরটা কই? নাকি আমরা বড় হয়ে গেছি বলে চকলেট পাবো না? তোমাদের জন্যেও আছে আপু। সুমু একে একে সবাইকে চকলেট দিল। আইয়ুবরাও চকলেট নিল। সুমু চকলেট নিয়ে রাইসার সামনে গেল। রাইসা অন্যদিকে মুখ ঘুরিয়ে চকলেট নিল। সুমু আলতো হাসল। আবারও চকলেট নিয়ে সে ইফতিয়ার সামনে গেল। ইফতিয়া চকলেট না নিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সুমু ভ্রু কুচকে বলল, কি হলো, ধরো। ইফতিয়া রাগীশ্বরে বলল, নো নিড। ওকে, তাহলে আমি খাই। কথাটা বলে সুমু ইফতিয়ার সামনে চকলেটের প্যাকেটটা ছিঁড়ে চকলেটে কামড় দিয়ে বলল, চকলেটটা খুব টেস্টি তো। অবশ্য আমার খান সাহেবের কিনে দেওয়া চকলেট মিষ্টি তো হবেই। ইফতিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। সুমু দাঁত কেলিয়ে হেসে সরে এলো। রিশাদ সাহেব এখন চলে যাবে। সেরাজরা সকলে তাকে ছাড়তে এয়ারপোর্ট যাবে। হাসি বেগম আর খুশি বেগম ভাইয়ের জন্য কাঁদছেন। রিশাদ সাহেব সকলকে বিদায় জানিয়ে সেরাজদের সাথে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেরাজদের বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বাজল। আনোয়ার সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। সেরাজরা বাড়ির ভেতরে ঢুকতেই আনোয়ার সাহেব ডাক দিলেন। তার ডাকে দাঁড়িয়ে পড়ল সেরাজ। সে পেছন ফিরে তাকিয়ে বলল, জি আঙ্কেল, পৌঁছে দিয়ে এসেছো রিশাদকে? জি আঙ্কেল। আচ্ছা, বলে মাথা নাড়লেন। হঠাৎ তিনি কিছু একটা ভেবে আবারও বললেন, কাল সন্ধ্যায় তোমার আর সুমু মামনির সাথে আমার কিছু কথা আছে। দুজনে কাল সন্ধ্যায় ড্রয়িং রুমে উপস্থিত থাকবে। ওকে আঙ্কেল, ঠিক আছে তাহলে, এখন রুমে যাও।
সুমু মামনি না ঘুমিয়ে অপেক্ষা করছে তোমার জন্যে। আর রাহিন, তোমরাও রুমে যাও। সকলে একসাথে যার যার রুমে চলে গেল। আনোয়ার সাহেব কিছুক্ষণ বসে থেকে তারপর তিনিও রুমে চলে গেলেন। ডাইনিং টেবিলে আজ শুধু বাড়ির ছোটরা উপস্থিত। আনোয়ার সাহেব স্কুলে চলে গেছেন। রিশাদ সাহেব কাল সন্ধ্যায় তার কাজের স্থানে ফিরে গেছেন। খুশি বেগম আর ইফতিয়াক সাহেব কোনো একটা কাজে তাদের নিজ বাড়িতে গেছেন। মিনা বেগম, হাসি বেগম আর শামীম সাহেব নিজেদের রুমেই আছেন। আজ সকালের নাশতা সুমু আর মাইশা বানিয়েছিল। দুপুরের খাবারও ওরা দুজনে বানিয়েছে আজ। আনোয়ার সাহেব বাদে বাড়ির বাকি সবাইকে আজ বসিয়ে খাইয়েছে ওরা দুজন। সকলে খেয়ে যার যার রুমে চলে গেছে। এখন শুধু ছোটরা বাকি আছে। বাড়ির বাকি পুরুষরা এখন খেতে বসেছে। রাহিনদের সাথে নাজমিন, সামিয়া আর তিশাকেও খেতে বসানো হয়েছে। সুমু, মাইশা, রাইশা আর ইফতিয়া পরিবেশনের কাজ করছে। সামিয়া, তিশা আর রাইফ খাবারের প্লেট নিয়ে সোফায় গিয়ে বসেছে। রাইফ কার্টুন দেখবে আর ভাত খাবে। ওদের সাথে যোগদান করেছে রিশাদ সাহেব, নিহাল, অমিত আর আরবাজ। সেরাজ সুমুকে ছাড়া কিছুতেই খেতে বসতে চাইছিল না। সুমু অনেক বুঝিয়ে জোর করে বসিয়েছে। সে সেরাজকে খাবার পরিবেশন করছে। মাইশা বাকি সকলকে পরিবেশন করছে। ইফতিয়া আর রাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হকচকিয়ে তাকাল সকলে। নাজমিন হিংস্র বাঘিনীর মতো লুক করে পাশে বসে থাকা আইয়ুবের দিকে তাকিয়ে আছে। আইয়ুব নিজের মতো খেয়েই চলেছে। সকলে যে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে সেদিকে ওদের কোনো খেয়াল নেই। একজন খেয়েই যাচ্ছে তো একজন বাঘিনী রূপ নিয়ে তাকিয়ে আছে। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু সেরাজ কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাচ্ছে। ভাবটা এমন যেন সে আগে থেকেই জানে নাজমিনের চেঁচানোর কারণ। ওই, আপনি আমার প্লেট থেকে শশা স্লাইস চুরি করলেন কেন? খাওয়া থামালো আইয়ুব। নাজমিনের দিকে তাকিয়ে বলল, দেখো মেয়ে, একদম মিথ্যে অপবাদ দেবে না। আমি চুরি করিনি, শুধু না বলে নিয়েছি। ও আচ্ছা, তাই? তাহলে চুরিটা কাকে বলে শুনি? আজব মেয়ে তো, আমি কিভাবে জানব? আমি কি চোর নাকি? ঠিকই তো, আপনি চোর নাকি যে আপনি জানবেন চুরি কাকে বলে? আপনি তো ডাকাত, দিনে দুপুরে ডাকাতি করছেন। চোররা গোপনে চুরি করে আর ডাকাতরা ওপেনে ডাকাতি করে। এই ছাম্মাক ছাড়ল, বলেছি না একদম মিথ্যে অপবাদ দেবে না। শশার স্লাইস দুটো এই প্লেটটায় রাখা ছিল, তাই আমি নিয়েছি, কারণ শশা স্লাইসের ওপর কারো নাম লেখা ছিল না। হ্যালো মিস্টার বিদেশি সাদা বাদর, আমার নাম নাজমিন, আর স্লাইসের ওপর নাম লেখা ছিল না মানে? স্লাইস দুটো আমার প্লেটে ছিল, আপনি চোখে দেখেননি? নাকি খেতে বসলে নিজের চোখ দুটো খাবারের সাথে খেয়ে ফেলেন তাই দেখতে পান না? চুপচাপ আমার শশার টুকরো দুটো ফিরিয়ে দিন, নয়তো এই কাঁটা চামচ দেখেছেন? এই কাঁটা চামচ আপনার পেটের মধ্যে ঢুকিয়ে আমার শশার টুকরো নিয়ে বের করে আনবো। আরে ব্রাউন গার্ল, এত সাহস তোমার? থাক, আপাতত কোনো কিছু ঢুকাঢুকির দরকার নেই, একটু ওয়েট করো। কাল সকালে আমি তোমার শশা তোমাকে ফিরিয়ে দিব। কাল সকালে কেন? এখন দিন। আরে এখন তো চাইলে ওইটা আসবে না। ভ্রু কুচকালো নাজমিন। কোনটা? ওয়াশরুম। ইয়াক! আরে শোনা তো, তুমি চাইলে আমি এখন বমি করে বা জোর করে ওয়াশরুম করে তোমার শশার স্লাইস দুটো বের করে দিতে পারি। এখনও কিন্তু হজম হয়নি। শশার স্লাইস দুটো আগের মতো আছে, শুধু একটু কুচি কুচি হয়ে গেছে। নাজমিন হাত দিয়ে গন্ধ সরানোর ভাব করে বলল, ইয়াক! ছি, নোংরা লোক একটা। আইয়ুব গলার স্বর নিচু করল। নাজমিনের দিকে একটু চেপে গিয়ে আস্তে করে বলল, নোংরা লোক তো? নোংরামির কি দেখলে ব্রাউন গার্ল? এইটাকে নোংরামি বলে না। তুমি তো দেখছি একটা নির্বোধ মেয়ে। নোংরামি কাকে বলে সেটাই জানো না। আপনি কিন্তু নাজমিন, কি সমস্যা তোর? দুটো শশার পিছি তো খেয়েছে, এখানে আরও আছে, যতগুলো লাগবে নিয়ে নে। কথাগুলো বলে সালাদের বাটিটা এগিয়ে দিল সুমু। কিন্তু সুমু আপু, আর কোনো কথা না, চুপচাপ খেয়ে নে। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে নিল সকলে। সকলের খাওয়া শেষ হতেই সুমু, মাইশা, রাইশা আর ইফতিয়া বসল। মাইশা সুমুর খাবার পরিবেশন করতে গেলে সেরাজ আটকালো। মাইশা ইফতিয়া আর রাইশার খাবার পরিবেশন করে সবকিছু সেরাজের কাছে এগিয়ে দিল। সুমু অবাক হয়ে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। সুমুর সাথে সাথে সকলে তাকিয়ে আছে। আইয়ুব চোখ দুটো ভালো করে কচলে আবারও তাকালো। সেরাজ ভাতের গামলা থেকে ভাত তুলে দিল। সে একে একে বাকি সব আইটেমগুলোর তুলে দিল সুমুর প্লেটে। তারপর সুমুর পাশের চেয়ারটায় বসে বলল, সব সময় কেন বাড়ির বউদেরকেই বাড়ির পুরুষদের রান্না করে খাবার পরিবেশন করে খাওয়াতে হবে? কখনো কখনো বাড়ির পুরুষরাও তো বাড়ির বউদের রান্না করে নিজ হাতে পরিবেশন করে খাওয়াতে পারে। তাই আজ আমি আমার বউকে নিজ হাতে পরিবেশন করলাম। শুরু করো বউ। সুমু মুচকি হেসে খাবার মুখে তুলল। মাইশা সোফার উপর বসে থাকা তার স্বামী নয়নের দিকে তাকালো। নয়নও মাইশার দিকে তাকিয়ে আছে। সে হয়তো জানে তার বউ এখন তাকে ভালোবাসা শিখতে বলবে। কবে কিছু শিখবে বলো তো? বউ, চুপ থাকো। আবারও খাওয়ায় মন দিল মাইশা। সেরাজ সুমুকে এত প্যাম্পার করছে দেখে ইফতিয়ার আগে ফুঁসছে। রাইশা সবকিছু দেখেও না দেখার ভান করে মাথা নিচু করে খাচ্ছে। সেরাজ তরকারির বাটি থেকে সুমুকে মুরগির লেগ পিস তুলে দিয়ে বলল, পাখির আদারের মতো কি খাচ্ছ বউ? আরও কয়েকটা রাইস নাও। ইফতিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ল। মাইশা খাওয়ার মুখে নিতে নিতে বলল, কি রে, তুই দাঁড়িয়ে পড়লি কেন? খেয়ে নে।
আমি আর খাবো না মাইশা আপু, এখানে সকলের এত ডং দেখে আমার এমনিতেই পেট ভরে গেছে, সেই সাথে রাতের খাবার খাওয়ার রুচিটাও মরে গেছে। ইফতিয়ার কথায় সেরাজ বাঁকা হাসল, ঘাড় কাত করে আইয়ুবের দিকে তাকিয়ে বলল, আইয়ুব, বল এসকে, আমার না দুটো গান মনে পড়ছে। কি গান? ওয়েট, গেয়ে শোনাচ্ছি। সেরাজ বলা ছেড়ে গান ধরল। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে বৈশা, হাসি মুখে তার বউকে খাবার তুইলা দে, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। আয়ুব বাহবা দিয়ে বলল, আহ ক্যা বাত ক্যা বাত। অমিত উৎসাহ কণ্ঠে বলল, আরেকটা আরেকটা। সিরাজ একটু গলা খাকড়ি দিয়ে আবারও গান ধরল। ধিন ধিনাক ধিন প্যার কাইয়ে সিন, জমজমাটি জমে হলো ক্ষীর, আরে জ্বলছে জ্বলুক বিশ্বমলুক আমাদের প্রেম ফেটে চৌচির। আয়ুবরা সকলে একসাথে হাততালি দিয়ে বলল, ক্যা বাত হে ইসকে, ক্যা বাত হে। সিরাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে সকলের প্রশংসা গ্রহণ করল। স্যান্ডি হাসতে হাসতে বলল, স্যার, আপনি টপ বিজনেসম্যান না হয়ে ভালো সিঙ্গার হতে পারতেন। সকলে স্যান্ডির কথায় সহমত পোষণ করল। ইফতিয়ার আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সের আগে গজগজ করতে করতে ওপরে চলে গেল। ইফতি চলে যেতেই রাইসাবাদে সকলে উচ্চস্বরে হেসে উঠল। আজ শাহাবাদ সাহেব বাড়িতে ফিরেছেন। বিশেষ একটা কাজে তিনি কিছুদিনের জন্য বাহিরে গিয়েছিলেন। সোফার ওপর বসে চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে আছেন তিনি। অনন্যা খাতুন কড়া ব্ল্যাক কফি বানিয়ে স্বামীর পাশে বসলেন। শাহাবাদ সাহেব কফির মগটা হাতে নিয়ে বললেন, শেহজাদরা ফিরেছে? না, ভাইরা কাল ফিরবেন। আফিয়া এতদিন পরে বাপের বাড়িতে গেলেও একটু থাকুক। কতদিন পর মা বাবার কাছে গেছে মেয়েটা, এত তাড়াতাড়ি কি শ্বশুরবাড়ি ফিরতে মন চায় বলো? আর ঈশিতা মামুনি? ঈশিতা ওর রুমে আছে। মেয়েটার সদ্য বিয়ে হয়েছে, আরবাজ কি করলো, বিডিতে চলে গেল। এই বাড়ির 3টে ছেলেই বিডিতে গিয়ে বসে আছে, কবে ফিরবে তার কোনো ঠিক নেই। শাহরুখ আর রিয়াজ কোথায়? শাহরুখ একাডেমিতে গেছে, ও তো সারাদিন থাকে ক্রিকেট নিয়ে, আর রিয়াজ রুমে ঘুমাচ্ছে। আমার ফিরোজা মামুনিটাও ওদের বাড়িতে গেছে কিছুদিনের জন্য। আমার ভরা সংসারটা ফাঁকা হয়ে আছে। আহ বেগম, এইভাবে বলছো কেন? সকলে তো আর সারা জীবনের জন্য চলে যায়নি, সকলেই আবারও ফিরে আসবে। তোমার ভরা সংসার আবারও ভরে উঠবে, আর তোমার বড় ছেলেও আর কিছুদিন পরে ফিরে আসছে। তখন সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে। কবে ফিরবে আমার সিরাজ? 8-9 দিন পর। তোমাকে ফোন করেছিল? শুনো। শাহাবাদ সাহেব প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন অনন্যা খাতুনের দিকে। আমি তোমাকে কিছু বলতে চাই, দয়া করে রিয়্যাক্ট না করে আমার কথাগুলো আগে শুনবে। বলো। আমি সিরাজের বিয়ে দিতে চাই, দয়া করে এইবার আর তুমি না করো না। রোজা সিরাজকে অনেক পছন্দ করে। সিরাজ ফিরলে আমি সবটা ওকে বুঝিয়ে বলবো। তুমি দয়া করে সম্মতি দাও। রোজা তোমার ছেলেকে পছন্দ করে। তোমার ছেলে কি রোজাকে পছন্দ করে? তুমি তো জানো আমাদের ছেলে কেমন। ও এসব ব্যাপারে কথা বলতে খুব একটা পছন্দ করে না। রোজাকে ওর পছন্দ হলেও জীবনেও আমাদের সামনে মুখ ফুটে বলবে না। বেগম, আমি এখন এই সব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। বাহির থেকে এসেছি, অনেক ক্লান্ত আমি। শাওয়ার নিয়ে আসছি, তুমি খাবার আনো আমার জন্য। কথাগুলো বলে রুমে চলে গেলেন শাহাবাদ সাহেব। অনন্যা খাতুন কিছুক্ষণ স্বামীর যাবার পানে তাকিয়ে থেকে চলে গেলেন কিচেনের দিকে। ড্রয়িং রুমে সকলে চা কফির আড্ডা জমিয়েছে। গরম চায়ের কাপ দিয়ে ধোঁয়া বেরিয়ে আপন মনে মিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে। মিনা বেগম পকোড়া বানিয়ে এনে সেন্টার টেবিলের উপর রাখলেন। পকোড়ার প্লেট রাখতেই গরম গরম পকোড়া সকলে হাতে তুলে নিল। তবে সকলেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। সিরাজ হাতে চায়ের কাপ নিয়ে মাথা নিচু করে আনোয়ার সাহেবের কথা শোনার অপেক্ষায় আছে। আনোয়ার সাহেব গম্ভীর মুখ রেখে হালকা মাথা ঝাঁকিয়ে আবারও বললেন, তোমরা ফিরছ কবে? সিরাজ ভদ্রতার স্বরে বলল, সুমুর ভিসা হয়েছে, আর কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। বলতে পারেন আর 8-9 দিন মতো আছি আমরা। আনোয়ার সাহেব মুখটা গম্ভীর রেখেই হালকা মাথা ঝাঁকিয়ে আবারও বললেন, তোমার পরিবারের কেউ এখনও তোমাদের বিয়ের কথাটা জানে না। তোমার কি মনে হয় না তোমরা ওমানে ফিরে যাওয়ার আগেই তোমার পরিবারকে এই খবরটা জানানো উচিত? এই ব্যাপারে আমার আপাতত কিছুই মনে হয় না। আমি আগেই বলেছি আঙ্কেল, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। আমি যখন ঠিক করেছি এই বিয়ের ব্যাপারটা আমি ওমানে ফিরে গিয়েই আমার পরিবারকে জানাবো, তখন তাই হবে। যা ফেস করার একবারে সামনাসামনি একদিনেই হবে। কাল তুমি হসপিটালে যাচ্ছ তো মাথার সেলাই কাটতে? জি। আচ্ছা, তাহলে আর 8-9 দিন পরেই ফিরে যাচ্ছ? জি আঙ্কেল, আমার বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কোম্পানির সব প্রোডাক্ট রেডি হয়ে গেছে। আমি ফিরে না যাওয়া পর্যন্ত প্রোডাক্টগুলো মার্কেটে ছাড়া সম্ভব না। হাসি বেগম মুখে শাড়ির আঁচল গুজে হু হু করে কেঁদে উঠলেন। সুমুর মনটাও হঠাৎ খারাপ হয়ে গেল। চোখ ভিজে উঠল নোনা পানিতে। মাইশা গিয়ে হাসি বেগমকে ধরে সান্ত্বনা দিতে দিতে ঘরে নিয়ে গেলেন। শামীম সাহেব বললেন, আমাল ভাইজান, আমার একটা কথা বলার ছিল। শামীম, বলো।
আসলে ভাইজান অনেক দিন হলো এখানে রইলাম, এইবার আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই। মেয়ে জামাই তো আর কিছুদিন পরে চলে যাবে। আমার নিজেরও তো কিছু আত্মীয় স্বজন আছে, ওখানে আমি একটা ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করতে চাই। তাই আমি ভাবছি পরশু আমরা ফিরে যাব, সাথে আপনারাও যাবেন। আমি তোমার কথা বুঝতে পেরেছি শামীম, কিন্তু আমার হয়তো যাওয়া হবে না, কারণ তুমি তো জানোই আমার স্কুল আছে। এখন আর ছুটি নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া মায়ের শরীরটাও ভালো নেই, সারাদিন রুমের মধ্যেই পড়ে থাকে। মা তো আর এত দূর জার্নি করে যেতে পারবে না। মাকে বাসায় একা রেখে আমার আর মিনা যাওয়া সম্ভব নয়। মিনা যেতে পারত, তবে আমি স্কুলে চলে গেলে মা তো বাসায় একা হয়ে যাবেন। তার থেকে বরং বাচ্চারা সকলে যাক, ওদের সাথে খুশি আর ইফতিয়াক যাক। ইফতিয়াক সাহেব বললেন, আমারও যাওয়া হবে না ভাইজান। আপনি তো জানেন কিছুদিন আগেই ব্যবসায় অনেক টাকা ইনভেস্ট করেছি, এখন কিভাবে যাই বলুন? খুশি বেগম স্বামীর সাথে সাথে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ ভাইজান, আর উনি না গেলে আমি কিভাবে যাই বলুন? শামীম সাহেব আর কিছু বললেন না। আনোয়ার সাহেব বললেন, ঠিক আছে, তাহলে ছোটরা সকলে যাক। শামীম সাহেব মাথা দোলালেন, কিছুটা সময় নিয়ে আবারও বললেন, ঠিক আছে ভাইজান, তাহলে পরশুদিন সকালেই বেরিয়ে পড়ব। আনোয়ার সাহেব সম্মতি জানালেন। সুমু মন খারাপ করে চুপচাপ রুমে চলে গেল। সিরাজ সুমুর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। পাতালপুরীর লাক্সারিয়াস হাউসের সেই অন্ধকার রুমটায় আজ আবার জায়গা হয়েছে একজন মানুষের, তবে আজ কোনো ছিলে নয়। একটা মেয়েকে হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়েটার পরনে ওয়েস্টার্ন ড্রেস। রোজগারের মতো আজও সেই আগন্তুক এসে তার নির্ধারিত চেয়ারটায় বসল। পেছন পেছন এসে লোকটির দুপাশে দুজন পালোয়ানের মতো লোক দাঁড়ালো। রুদ্র, ইয়েস বস, এই মেয়ে নামক অসভ্য ব্লাডি বিচ লেডিসটির মরণ ঘুম ভাঙাও। রুদ্র এক বালতি টকবকে গরম পানি এনে মেয়েটির মুখে ঢেলে দিল। মুহূর্তেই মেয়েটির জ্ঞান ফিরল। শরীরে জ্বালা অনুভব করতেই গনগন ফাটিয়ে চিৎকার করে উঠল মেয়েটি। চেয়ারে বসে থাকা পুরুষটি বিরক্তির সুর তুলে বলল, আহ পাপা কাপারি, এভাবে চেঁচায় না বেবি, বড্ড কানে লাগে। আমি আবার বেশি জোরে সাউন্ড সহ্য করতে পারি না। মেয়েটা আরও জোরে চেঁচিয়ে বলল, কে তুই, আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? আহ বললাম না চেঁচায় না। এই রুদ্র, বেবির মুখটা আটকে দাও তো। রুদ্র গিয়ে মেয়েটার মুখ বেঁধে দিল। চেয়ারে বসে থাকা আগন্তুক আবারও বলল, ওর হাত এবং পায়ের প্রতিটা নখ তুলে নাও। ছেলেটি গিয়ে মেয়েটির হাত পা বাঁধা অবস্থায় মেয়েটির হাত এবং পায়ের সবগুলো নখ তুলে নিল। মুখ বেঁধে রাখার ফলে মেয়েটির গোঙানির শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। চেয়ারে বসে থাকা পুরুষটি শরীর দুলিয়ে হাসল। হঠাৎ হাসি থামিয়ে বলল, আমি জানি বেবি, তুমি এখন জানতে চাইছো আমি কে আর কেন তোমাকে এখানে বেঁধে রেখে এইভাবে টর্চার করছি। আচ্ছা চলো, আমি তোমাকে তোমার মনের সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। কথাগুলো বলে উঠে দাঁড়ালো লোকটি। হাসতে হাসতে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে চোখ বড় করে ফেলল, যেন তার সামনে এমন কাউকে দেখবে সে আশাও করেনি। লোকটি আবারও হাসল। মেয়েটার এক হাত খুলে কাছে টেনে নিল। পকেট থেকে নতুন ব্লেড বের করে মেয়েটির তর্জনী আঙ্গুলের আগা থেকে পাতলা পাতলা করে পিচ করতে লাগলো। মেয়েটি গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। লোকটি একে একে মেয়েটির সবগুলো আঙুল পিচ পিচ করে কেটে করুণ স্বরে বলল, ব্যথা লাগে বেবি? মেয়েটি অসহায় চোখের লোকটির দিকে তাকালো। লোকটি হেসে আবারও বলল, এখন তোমার ব্যথা লাগছে বেবি? তাহলে রোজ রাতে মদ খেয়ে যখন নতুন নতুন ছেলের সাথে রুম ডেট করো তখন ব্যথা লাগে না? উফ সরি, এগুলো তো তোমার সয়ে গেছে, তাই এখন আর ব্যথা লাগে না। তুমি চিন্তা করো না, এগুলোও তোমার সয়ে যাবে। তার প্রমাণ দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। কথাগুলো বলে লোকটি মেয়েটার অন্য হাতের আঙুলগুলো পিচ পিচ করে কেটে দিয়ে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিল। সে রুদ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে বলল, ওর শরীরের প্রতিটা ভাজে ভাজে ব্লেড দিয়ে স্ক্যাচ করে মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে দিবি। ওর শরীরে প্রচুর চুলকানি, ওর সব চুলকানি মিটিয়ে ছাড়বি আজ। কথাগুলো বলে লোকটি চলে যেতে নিয়ে আবারও ফিরে এলো। মেয়েটার কাছে গিয়ে বলল, তুমি যেইভাবে পুরুষ দিয়ে শরীরের চুলকানি মেটাও, আমিও আজ সেইভাবেই মেটাবো, তবে পদ্ধতিটা উল্টো। আসলে কি জানো তো, আমার এই দুই পালোয়ানের একটা ক্লাস আছে। অন্যের এটো জিনিসে মুখ দেয় না ওরা, তাই আমাকে তোমার শরীরের চুলকানি কমানোর জন্য অন্য পদ্ধতি ব্যবহার করতে হলো। তোমাদের মতো ওভারলোড চুলকানি মার্কা মেয়েদের ওভারলোড চুলকানি এভাবেই মেটাতে হয়। কথাগুলো বলে লোকটি চলে গেল। তার দুই পালোয়ান দুটো তার কথা মতো কাজ করতে শুরু করল। পুরো সিকদার বাড়ি অন্ধকারে তলিয়ে আছে। সকলে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। সুমু পাশ ফিরে শুতেই বিছানা খালি পেল। চোখ মেলে তাকিয়ে দেখল তার খান সাহেব রুমে নেই। শোয়া থেকে উঠল না সুমু। কিছু একটা ভেবে আবারও পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মিনিট পাঁচেক বাদে রুমের দরজা খোলার শব্দ হলো। সুমু ওভাবেই শুয়ে রইল। সিরাজ রুমের দরজা লাগিয়ে বেডে এসে সুমুকে জড়িয়ে শুয়ে পড়ল। সুমু চোখ বন্ধ রাখা অবস্থায় বলল, কোথায় গিয়েছিলেন খান সাহেব? সিরাজ তাকালো। সুমু পাশ ফিরে শুয়ে বলল, বলুন। সিরাজ আলতো হাসল। সে উঠে বসল। এক হাত সুমুর দিকে বাড়িয়ে দিল। সুমু তার হাত ধরে উঠে বসল। সিরাজ মুচকি হেসে বলল, দেখবে, চলো। সুমু সিরাজের সাথে বেরিয়ে গেল রুম থেকে। দুজনেই ধীরে ছাদের দিকে গেল। সুমু ছাদে পা রাখতেই দেখল সকলে ছাদে উপস্থিত। সুমু আলতো হেসে সিরাজের দিকে তাকালো। সিরাজ চোখ দিয়ে সামনে যাওয়ার জন্য ইশারা করল তাকে। সুমুর মন খারাপ হলেও
সে জোরপূর্বক হেসে সকলের সাথে আড্ডায় জয়েন করল। রাতের আকাশে থালার মতো এক অদ্ভুত সুন্দর চাঁদ উঠেছে। চারপাশ দিয়ে কোটি কোটি তারা চাঁদটিকে পাহারা দিচ্ছে, যেন এইটাই তাদের একমাত্র কাজ। কেউ কারো জায়গা থেকে এক চুল অবধি নড়ছে না। ধরণীর বুকে ঠান্ডা আবহাওয়া কেটে গিয়ে হালকা গরম আবহাওয়া অনুভব করা যাচ্ছে। এই তো শীত বিদায় নেবার প্রথম লক্ষণ। দূর থেকে নেড়ি কুকুর আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। সোডিয়ামের আলোয় সিকদার বাড়ির ছাদ পুরো আলোকিত হয়ে আছে। ছাদের মাঝখানে মাদুর বিছিয়ে আজ আবারও সকলে আড্ডায় মেতে আছে। সন্ধ্যের পর থেকেই সুমুর মন খারাপ। সুমুর মন ভালো করার জন্যই সিরাজ রাত ৯টার সময় সকলকে হাজির করেছে ছাদে আড্ডা দেওয়ার জন্য। দিনে ভ্যাপসা গরম পড়লেও রাতে ঠান্ডা পড়ে। ঘড়ির কাঁটায় সময় এখন রাত ১১টা। প্রিয় মানুষটির মন খারাপ থাকলে হয়তো দুনিয়ার সব সুখ অসহ্য লাগে। সুমু এক ধ্যানে তাকিয়ে আছে ছাদে বেছানো মাদুরের দিকে। সুমুর এমন উদাসীন মন দেখে সিরাজেরও অস্থির লাগছে। প্রেয়সীর উদাসীন ভাব বড্ড পোড়াচ্ছে তাকে। আইয়ুবরা গ্রাম ঘুরে দেখতে পাবে বলে অনেক এক্সাইটেড। মাইশারা সুমুদের বাড়িতে গিয়ে কি করবে, কি পড়বে, সাথে কি কি নিয়ে যাচ্ছে, কি প্যাক করেছে, সেই আলোচনায় মেতে আছে। সকলের আড্ডার মাঝে সিরাজ হঠাৎ করে বলল, গাইজ, আই ওয়ান্ট প্রাইভেসি। সকলে থেমে গেলে। এক পলক সিরাজের মুখের দিকে তাকিয়ে সকলে মুহূর্তের মধ্যেই ছাদ ত্যাগ করল। সুমুর কোনো দিকে খেয়াল নেই, সে চুপচাপ বসে আছে। সিরাজ সুমুকে কিছু বলতে নিতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের উপর ড্যাড নামটা ভেসে উঠল। বাহাতে ফোনটা রেখে ডান হাত দিয়ে কানের এয়ারপডসটা ফোনের সাথে কানেক্ট করে বলল, হ্যাঁ ড্যাড, ক্যাসা হ্যাঁ বেটা। এয়ারপডসের ওপর থেকে ডান হাতটা সরিয়ে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে ছাদের শেষ প্রান্তে গিয়ে রেলিংয়ের সাথে দাঁড়িয়ে ডান হাতটা পকেটে গুজে বলল, ফাইন डैड, आप बताओ। मैं ठीक हूँ बेटा, तो बताओ सब कुछ कैसा चल रहा है? ऑल गुड डैड, इनफैक्ट बहुत ज़्यादा गुड। সিরাজ একটু থামল, আবারও বলল, আফটার এ লং টাইম। কথাগুলো বলে পকেট থেকে হাতটা বের করে আবারও এয়ারপডসের ওপর হাত দিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। হে बेटा, दाल में कुछ काला नहीं, पूरा दाल ही काला लग रही है मुझे। इतना बेहतर क्यों? जल्दी बताओ मुझे तो लगता है। हे सिराज बेटा, आर यू इन लव? तुम किसी से प्यार किया है? कौन है बोला कि? শাহবাজ খানের কথা শুনে হাসল সিরাজ। ওয়ারপডসের উপর থেকে ডান হাতটা নামিয়ে বাঁ হাত থেকে ফোনটা ডান হাতে নিয়ে বাঁ হাত দিয়ে সামনে পড়ে থাকা চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। আবারও ফোনটা বাঁ হাতে নিয়ে ডান হাত পকেটে গুজে বলল, ओ डैड, कितना सवाल पूछती हो आप? बताओ बेटा। यस डैड, आई एम इन लव, बट हाउ डू यू नो? मैंने भी किया था प्यार तुम्हारी मम के साथ। उससे भी बड़ी बात यह है कि तुम्हारी बाप हूं मैं। तुम्हें तुमसे भी ज़्यादा अच्छी तरह से मैं जानती हूं बेटा। সিরাজ আবারও হাসল, তাকালো সুমুর দিকে। সুমু আকাশের দিকে তাকিয়ে রাতের অদ্ভুত সুন্দর চাঁদটাকে পরখ করতে ব্যস্ত। সিরাজ কিছুক্ষণ সুমুর दिखे ताकिए बोल, डैड, यस बेटा, आप सभी के लिए एक सरप्राइज है। कैसा सरप्राइज बेटा? ये सरप्राइज है डैड, अगर अभी बता दूंगी तो सरप्राइज नहीं रहेगी डैड। ओके बेटा, जल्दी जल्दी लौट आ जाओ। ओके डैड। কথা বলা শেষ করে সিরাজ দূরে দাঁড়িয়ে রইল। এগিয়ে এলো না সুমুর কাছে। সুমু বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে আছে। তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা পানি। হঠাৎ গিটারের টুংটাং আওয়াজে সিরাজের দিকে তাকালো সুমু। তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে, তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। গিটারটা টুংটাং শব্দ করতে করতে সিরাজ গিয়ে সুমুর পিঠের সাথে পিঠ ঠেকিয়ে বসল। মন গড়া অভিযোগ জানি ভুলে যাবি তুই, কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই। আবার উঠে দাঁড়ালো সিরাজ, এগিয়ে গেল ছাদের শেষ প্রান্তে। ছাদের রেলিংয়ের সাথে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকালো সিরাজ। তোর মনের পথ ধরে শুধু আমার চলাচল, কত ভালোবাসি তোরে তুই কবে বুঝবি বল। তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে। গান শেষ করে সুমুর দিকে ঘুরে দাঁড়ালো সিরাজ। সুমু অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। গিটারটা রেলিংয়ের সাথে হেলিয়ে রেখে দু হাত দুদিকে মেলে দিয়ে দাঁড়ালো শেহরাজ। আলতো হেসে বলল, আমার রাজ্যের মহারানীকে আমার রাজ্যে স্বাগত জানাই। সুমু আর বসে রইল না, চোখ মুছে উঠে দাঁড়ালো। আলতো হেসে দৌড়ে গিয়ে শেহরাজের প্রশস্ত বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। শেহরাজ পরম আবেশে চোখ জোড়া বুজে নিল। শক্ত করে দুহাত দিয়ে প্রেয়সীকে বুকের মধ্যে জড়িয়ে নিল সে। সুমু কান্না মিশ্রিত গলায় বলল, আমার খুব কষ্ট হবে সবাইকে ছাড়া থাকতে খান সাহেব। মা, বাবা, বোন, ওদের ছাড়া আমি কখনো কোথাও থাকিনি খান সাহেব। শেহরাজ সুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে কোপালে ছোট ছুঁয়ে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সুইটহার্ট, কিন্তু তোমাকে তো যেতেই হবে সুইটহার্ট। নাকি আমি তোমাকে রেখে যাবে, কোনটা বলো?
সুমু আরও শক্ত করে জড়িয়ে ধরল তার খান সাহেবকে। শেহরাজ আলতো হেসে বলল, তাহলে কাঁদছো কেন সুইটহার্ট? আমি তোমাকে প্রমিস করছি, যখনই সময় পাবো তোমাকে নিয়ে বিডিতে এসে ঘুরে যাব। সুমু আর কোনো কথা বলল না। দিনে ভ্যাবসা গরম পড়লেও রাতের দিকে ঠান্ডা ঠিকই পড়ে। ঠান্ডায় সুমু হালকা কাঁপছে। শেহরাজ সুমুকে নিজের থেকে সরালো। সে সুমুকে রেখেই চলে যেতে নিলেই সুমু তার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন? শেহরাজ ঘুরে তাকালো সুমুর দিকে। বাঁ হাত দিয়ে সুমুর গালের উপর হাত রেখে বলল, ওয়েট করো, আসছি। শেহরাজ ছাদ ত্যাগ করল। সুমু গিয়ে দাঁড়ালো ছাদের শেষ প্রান্তে, তাকিয়ে রইল আকাশের দিকে। মিনিট 5 মধ্যে শেহরাজ আবারও ফিরে এলো। সুমু পেছন ফিরে তাকিয়ে দেখল তার খান সাহেবের হাতে একটা বালিশ, কিছু শুকনো কাঠের টুকরো, কেরোসিনের ছোট বোতল আর একটা ব্ল্যাঙ্কেট। সুমু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এতগুলো জিনিস একসাথে কিভাবে এনেছে এই লোকটা? বুঝল না সে। শেহরাজ কাঠের টুকরোগুলোকে ছালের মতো শেপ দিয়ে মেঝের ওপর সাজালো। বালিশটা মাদুরের ওপর রেখে কাঠের টুকরোগুলোতে হালকা কেরোসিন দিয়ে আগুন জ্বালালো। সুমু শুধু দেখছে তার খান সাহেবের কাণ্ড। শেহরাজ গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল। তারপর সুমুর কাছে এসে তাকে নিয়ে মাদুরের কাছে গেল। নিজে মাদুরের ওপর বসে সুমুকে কোলের ওপর বসিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের সাথে সাথে সুমুকেও জড়িয়ে নিল। সুমু অপলক তাকিয়ে আছে জ্বলন্ত আগুনের শিখার দিকে। সুইটহার্ট, ভালোবাসি, আমিও ভালোবাসি খান সাহেব। তাহলে কেঁদো না প্লিজ। সুমু কিছুক্ষণ চুপ থেকে বলল, কাঁদতে চাইছি না খান সাহেব, তবুও কান্নারা বুক ঠেলে বেরিয়ে আসছে। আমার অসম্ভব কষ্ট হচ্ছে খান সাহেব। এই জ্যোৎস্না রাত, ঠান্ডা আবহাওয়া, সামনে জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখা, ছাদের টবে থাকা সদ্য ফোটা নানান রকমের ফুলের মিষ্টি সুবাস, খোলা আকাশ, এই সব কিছুকে সাক্ষী রেখে আমাকে শুষে নিতে দিবে তোমার সব কষ্টগুলোকে? সুমু ঘাড়কাত করে তাকালো তার খান সাহেবের দিকে। শেহরাজ সুমুকে কিছু বুঝে ওঠার সময় না দিয়েই তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘুরে দাঁড়িয়ে মাদুরের উপর শুইয়ে দিল সুমুকে। সুমুর ওপর ঝুঁকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে মাথা পর্যন্ত ঢেকে নিল দুজনের অবাধ্য শরীর দুটো। সে সুমুর কোপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, আজ তোমার কষ্টগুলোকে এমনভাবে শুষে নেব যাকে এই জ্যোৎস্না রাত, আকাশের চাঁদ, তারা, সদ্য ফোটা নানান রকমের ফুল, ফুলের সুবাস, এই ঠান্ডা আবহাওয়া, জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখা, এই সব কিছু আমাদের মিলন দেখে লজ্জা পেয়ে মুখ লুকানোর জন্য তার সাথীকে খুঁজবে। আবার কেউ কেউ আমার মতো করে তার সাথীকে কাছে পেতে চাইবে। এই খোলা আকাশ আজ আমাদের মিলনের সাক্ষী হয়ে থাকবে। কথাগুলো বলে শেহরাজ সুমুর গলায় মুখ গুঁজল। এই ছোঁয়ায় হয়তো প্রেয়সীর কষ্ট শুষে নেবার চেষ্টা। আজ দুজন ভালোবাসার মানুষের কাছে আসার দৃশ্যের সাক্ষী রইল এই প্রকৃতির প্রতিটা রোমাঞ্চকর জিনিস। সাক্ষী রইল এই খোলা আকাশ। ওমান, বুরাইমি শহর। অফিসের কেবিন রুমে সাহেবী গেটআপে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার পাশে দাঁড়িয়ে আছে ফর্মাল ড্রেসে এক সুন্দরী রমণী। যুবক পেছনের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, চেয়ারটাকে হালকা ডানে বামে ঘোরাচ্ছে। যুবকটির হাতের মধ্যে কালো কালারের একটি পেন। পেনটিকে সে 2 আঙুলের মাঝে আপন মনে ঘুরিয়ে চলেছে। হঠাৎ তার পাশে থাকা রমণীটি নরম স্বরে বলল, রাইয়ান স্যার। শাট আপ। ঘুরে বসল যুবকটি। হাতে থাকা পেনটি ছুঁড়ে মারল দূরে। সাদা রঙের টাইলসের উপর শব্দ করে পেনটি দূরে গিয়ে পড়ল। কেঁপে উঠল রমণীটি। আমটামটা করে বলল, সরি স্যার। হোয়াট সরি? আপনার সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? এতগুলো বছর হয়ে গেল এই অফিসে কাজ করছেন, তবুও আজ পর্যন্ত এই অফিসের রুলসগুলো মনে রাখতে পারলেন না। আপনার মতো অসভ্য এমপ্লয়ি আমার চাই না। আউট। কিন্তু স্যার, আই সেড আউট। আবারও কেঁপে উঠল মেয়েটি। আর 1 মিনিটও দেরি না করে কেবিন ত্যাগ করল সে। তখনই রাইয়ান চৌধুরীর ফোনটা বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কাজ হয়ে গেছে বস। কলটা কেটে দিল। রাইয়ান চৌধুরী ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখেই উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরোতেই অফিসের সকল গার্লস এমপ্লয়িরা আড়ে আড়ে তাকালো তার দিকে। রাইয়ান চৌধুরী কোনো দিকে তাকানোর প্রয়োজন মনে করল না। অফিস থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক রঙের BMW নিয়ে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে। ঘুম থেকে উঠেই সকলে রেডি হয়ে গেছে। কাল রাতেই সকলে ঠিক করেছে বাড়ির গাড়ি নিয়ে যাবে না, ট্রেনে করে সকলে সুমুদের বাড়িতে যাবে। ছোটদের আনন্দের কারণ ভেবে বড়রা আর কেউ অমত পোষণ করেননি। বাড়ি থেকে শুধু শামীম সাহেব, হাসি বেগম, তিশা আর রাইফের জন্য একটা গাড়ি যাবে। শামীম সাহেবরা বেরিয়ে পড়েছেন। নতুন জামাই প্রথমবার তাদের বাড়িতে যাচ্ছেন বলে তারা আগে আগে গিয়ে সবকিছু গুছিয়ে নেবেন, তাই তারা আগে আগে বেরিয়ে পড়েছেন। রাইফ আর তিশা সুমুদের সাথে যেতে চাইলেও বমি হয় বলে ওদের দুজনকে সুমুদের সাথে যেতে দিতে রাজি হননি আনোয়ার সাহেব। খুশি বেগম সকলের জন্য আলাদা করে খাবার প্যাক করে দিয়েছেন। সুমু ছাড়া সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। আনোয়ার সাহেব আর সেরাজ কথা বলছে আলাদাভাবে। সেরাজ আনোয়ার সাহেবকে জানাল ওমান ফিরে যাবার আগের দিন সকলে একসাথে এসে দেখা করে যাবে। আনোয়ার সাহেব খুশি হলেন সেরাজের কথায়। সকলকে সাবধানে যেতে বলে তিনি বেরিয়ে পড়লেন স্কুলের উদ্দেশ্যে। রাহিন এসে সেরাজকে সাইডে নিয়ে গেল কিছু কথা বলার জন্য। আইয়ুবরা সোফায় বসে দুষ্টুমি করছে আর নাজমিনকে জ্বালাচ্ছে। ইফতিয়া রাইসার পাশ থেকে সরে ওপরে উঠে এলো। সুমু লাগেজের মধ্যে সবকিছু ঠিকঠাকভাবে নিয়েছে কিনা চেক করছে। এমন সময় ইফতিয়া এলো রুমে।
সুমু একবার ইফতিয়ার দিকে তাকিয়ে আবার কাজে মন দিল। ইফতিয়া চোরা চোখে সুমুকে প্রয়োগ করল। তার চোখ গিয়ে আটকালো সুমুর গলার গোল হয়ে থাকা রক্তরাঙা তরতাজা লাভ বাইটের দিকে। ইফতিয়াকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে সুমু সামনে দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। তোর মধ্যে এমন কি আছে বলতো, যে সিরাজ খানের মতো ছেলে তোর প্রেমে উন্মাদ? কি এমন দেখেছে সে তোর মধ্যে? আমাকেও একটু বল সুমু, আমিও একটু দেখাতে চাই তাকে। আমার বউয়ের মধ্যে সবকিছু একটা করে এক্সট্রা বেশি রয়েছে, যেগুলো আমি দুষ্টু দুষ্টু ছোঁয়া দিয়ে তৈরি করেছি, আর সেগুলো শুধু আমিই দেখতে পাই। তুমিও যদি সবকিছু একটা করে এক্সট্রা তৈরি করতে চাও তাহলে আমাকে বলতে পারো। ওমানে আমার বাসায় কাজ করে ডার্ক চকলেটের মতো দেখতে মফিজ নামের একজন ধোপা আছে। তাকে তোমার জন্য স্পেশাল ফ্লাইটের টিকিট কেটে বিডিতে আনতে পারি। আমি আবারও সমাজসেবক মানুষ, বিশেষ করে তোমার মতো নির্লজ্জ মেয়েদের জন্য একটু বেশি সমাজসেবক আমি। ইফতিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সিরাজ সুমুর পাশে এসে দাঁড়িয়ে বলল, বউ, তুমি চাইলে আমি একটা নিউ বিজনেস শুরু করতে পারি। কিসের বিজনেস খান সাহেব? সুগার ড্যাডি সাপ্লাইয়ের বিজনেস, যেখানে ইফতিয়ার মতো নির্লজ্জ মেয়েদের জন্য আক্কাস, কুদ্দুস, মফিজ, পল্টু নামের পেট মোটা ভুড়িওয়ালা, কথায় কথায় পানের পিক ফেলানো, মুখ খুললে মুখ দিয়ে থুতু ছিটে বেরিয়ে আসা ডার্ক চকলেট টাইপ অল কালেকশন সুগার ড্যাডি পাওয়া যাবে। সুগার ড্যাডিদের কাছে কোচি মেয়েদের অনেক বেশি ডিমান্ড। ইফতিয়া রাগে গজগজ করতে করতে চলে গেল। সিরাজ সুমুর দিকে তাকিয়ে 1 মিনিট বলে রুম থেকে বেরিয়ে এলো। সে ইফতিয়ার সামনে গিয়ে পথ আটকে দাঁড়িয়ে বাঁকা হাসল। কি হলো ইফতিয়া? ফ্লাইটের টিকিট কাটবো? কিসের ফ্লাইটের টিকিট? এইমাত্রই তো বললাম। মফিজকে ডাকি? আমার পার্সোনাল ধোপার বউ হওয়াও ভাগ্যের ব্যাপার। আমার পার্সোনাল ধোপার বউ হওয়ার মধ্যেও একটা অন্যরকম সেলিব্রিটি টাইপ ব্যাপার আছে। ইফতিয়া কিছু বলতে নিলে সিরাজ ডান হাত উঁচু করে তাকে থামিয়ে দিল। কথা বলো না প্লিজ, আমি সাথে মাস্ক আনিনি। ইফতিয়া ভ্রু কুচকালো। মানে তোমার মতো নোংরা মেয়ে মুখ খুললেও তোমার কথা থেকে বাজে গন্ধ বেরোয়। যেখানে তোমার গন্ধ মার্কা কথা শুনলেই আমার গর্ভবতী মহিলাদের মতো গা গুলিয়ে বমি আসে, সেখানে তুমি ভাবলে কিভাবে তোমার মতো মেয়ের দেহের প্রতি আমার রুচি আসবে? তুমি 24 ঘন্টা ফুল ন্যাকেড হয়ে ঘুরলেও আমার বাড়ির পোষা কুকুরটাও তোমার দিকে তাকাবে না। আর সেখানে তুমি আমাকে হাউ ফানি কথাগুলো বলে সিরাজ বল খুঁজি তোকে আজ কিসে এই গানের সুর 2 ঠোঁট দিয়ে তুলতে তুলতে চলে গেল। সিরাজ রুমে এসে সুমুকে পেছন থেকে জড়িয়ে ধরে গলার ক্ষতস্থানে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সুমু সিরাজকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সিরাজ জোর করে সুমুর ঘাড়ের ওপর ডান হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে চেপে ধরে রাখল। নিজের ডান হাত বাঁ হাত দিয়ে টাইট করে ধরে রাখল সে। সুমুও সিরাজের কোমরে জড়িয়ে ধরে হালকা মেজাজি কণ্ঠে বলল, এখন আবার কি শুরু করেছেন খান সাহেব? সিরাজ দুষ্টু হেসে বলল, বউটাকে পুরো 5 ঘন্টা 40 মিনিট 10 সেকেন্ড ধরে আদর করি না, তাই এখন একটু আদর করছি। আর তাছাড়া এতটা পথ জার্নি করার জন্যে আমাদের দুজনেরই এনার্জি দরকার, তাই এনার্জি বাড়ানোর মেডিসিন খেতে এসেছি, ইভেন তোমাকেও খাওয়াতে এসেছি। সুমু তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সিরাজ আবারও তাকে টেনে কাছে আনল। এইভাবে কিছুক্ষণ চলতে থাকল, কোনো কারণ ছাড়াই দুজনে খুনসুটি। সকলে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। ট্রেন আসবে 10টা 15-তে। এখন ঘড়িতে পাক্কা 10টা 1 বাজে। সকলের হাতে আইসক্রিম। সিরাজ সকলকে আইসক্রিম কিনে দিয়েছে। সে প্রথমে শুধু মেয়েদের জন্য এনেছিল। আইয়ুবরা হ্যাংলার মতো জোর করে চেয়ে নিয়েছে। আইয়ুব আইসক্রিম খেতে খেতে এগিয়ে গেল নাজমিনের কাছে। নাজমিন চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছে আর সামিয়ার সাথে গল্প করছে। আইয়ুব মাঝে 5 ইঞ্চি দূরত্ব রেখে নাজমিনের পাশে বসল। নাজমিনের আইসক্রিমের দিকে নজর নেই। সে সামিয়ার দিকে তাকিয়ে আইসক্রিম মুখে তুলে খাচ্ছে আর গল্প করছে। সামিয়া আইয়ুবকে দেখে কিছু বলতে নিলে আইয়ুব ইশারায় সামিয়াকে চুপ থাকতে বলল। আইসক্রিমের বাটি নাজমিন আর সামিয়ার মাঝখানে রাখা। আইয়ুব একটু বাঁকা হয়ে নাজমিনের আইসক্রিমের বাটিটা সরিয়ে নিয়ে চলে গেল। নাজমিন কথা বলতে বলতে আবারও আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম তুলে মুখে নিল। তবে মুখের মধ্যে আইসক্রিমের স্বাদ অনুভব করতে না পেরে নিচের দিকে তাকিয়ে দেখল আইসক্রিমের বাটি নেই। নাজমিন আশেপাশে তাকালো। সকলে যার যার মতো আছে। আইয়ুব ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। নাজমিন জানে এই কাজটা কার। সে উঠে কিছু বলতে নিবে এমন সময় ট্রেন চলে এলো। ট্রেন আসতেই ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ তাড়াহুড়ো শুরু করলো। কারো তারা ট্রেনে ওঠার, তো কারো তারা নামার। তবে নিয়ম অনুযায়ী আগে নামতে দেওয়া হলো। তারপর সকলে একে একে উঠতে শুরু করলো। সিরাজ আগে ট্রেনে উঠে সুমুর দিকে হাত বাড়িয়ে দিল।
সুমু সিরাজের হাতের ওপর হাত রেখে উঠে পড়ল ট্রেনে। আইয়ুবরা সকলে তাদের নির্ধারিত বগিতে চলে গেছে। বাকি রয়ে গেছে ইফতিয়া। ইফতিয়া এখনও ট্রেনে ওঠেনি। সে ইচ্ছে করেই নিচে রয়ে গেছে। সিরাজ সুমুকে বসিয়ে রেখে পানি নেওয়ার জন্য ট্রেন থেকে নামল। ইফতিয়াকে দেখেও না দেখার ভান করে চলে গেল সে। পানি নিয়ে ট্রেনে উঠতেই ইফতিয়ার ডাক দিল তাকে, শুনুন। ভ্রুং কুচকে তাকালো সিরাজ। কি বললে? শুনুন? আরে এই মেয়ে, সৃষ্টিকর্তা কি দুনিয়ার সব মেয়েকে লজ্জাশরম দিতে গিয়ে তোমাকে দিতে ভুলে গিয়েছিল? নাকি তোমাকে লজ্জাশরম দেবার সময় তার কাছে লজ্জাশরম শেষ হয়ে গিয়েছিল, তাই আর তোমাকে দিতে পারেনি? আপনি এইভাবে বলছেন কেন? আমি ট্রেনে উঠতে পারছি না, তাই আপনাকে ডাক দিলাম। ইফতিয়ার ন্যাকামি দেখে সিরাজ বিরক্ত হয়ে বিড়বিড়িয়ে বলল, হ্যাঁ, আবার ন্যাকামি করছে এই মেয়েটা। সে এক ভ্রু উঁচু করে বলল, এ মেয়ে শোনো, আই হ্যাভ আ কিউট, বিউটিফুল, প্রিটিয়েস্ট ওয়াইফ, সো আমাকে এইসব শুনুন টুনুন বলে ডাকবে না। আজ থেকে সুমু তোমার বোন হলেও আমি তোমার শুধু জিজু না, আমাকে তুমি জিজু আঙ্কেল বলে ডাকবে। হোয়াট? চুপ, একা একা উঠতে পারলে ওঠো, নয়তো পড়ে থাকো। আমি আমার বউকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাই না পর্যন্ত, সেখানে টাচ করা তো অনেক দূরের প্রশ্ন। সিরাজ চলে যেতে নিলে ইফতিয়া আবারও ডাক দিল। সিরাজ কোনো উপায় না পেয়ে আশেপাশে তাকালো। ইফতিয়া হাসি মুখে হাত বাড়িয়ে দিল। সিরাজ ইফতিয়ার হাত উপেক্ষা করে দূরে থাকা একটা লোককে ডাক দিল। লোকটা তার মাথার ওপর থেকে ব্যাগ নামিয়ে দৌড়ে এলো। লোকটা আসতেই সিরাজ বলল, ভাই, আপনি টাকার বিনিময়ে যে কোনো ব্যাগ বা লাগেজ ট্রেনে তুলে দেন তো? আগে সাহেব, আমি আপনাকে 500 টাকা দেব, তার পরিবর্তে একটা নোংরা চরিত্রহীনা আটার বস্তা আপনাকে এই ট্রেনে তুলে দিতে হবে। সাহেব, আটার বস্তা নোংরা হয়েছে মাইনা নিলাম, কিন্তু আটার বস্তা চরিত্রহীনা কেমন হয় সাহেব? আরে আপনি এটা জানেন না? তাহলে শুনুন, আটার মধ্যে যখন আমরা পানি দিই আটাটা মাখবো বলে, তখন আটা কি করে বলুন তো? কি করে সাহেব? আটা চরিত্রহীনা মেয়েদের বা ছেলেদের মতো হাতের সাথে আঠার মতো লেগে যায়। যেগুলো ছেলে গম থেকে আটা হয়েছে সেগুলো মেয়েদের হাতে লেগে যায়, আর যেগুলো মেয়ে গম থেকে আটা হয়েছে সেগুলো ছেলেদের হাতে লেগে যায়। কিন্তু সাহেব, গম ছেলে মেয়ে হয়, সেটা আপনার না জানলেও চলবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা, ওকে একটু হাত ধরে ট্রেনে তুলে দিন তো, পারলে কোলে করেও তুলতে পারেন। এই আপুমণিকে কোলে তুললে এই আপুমণি খুশি হয়ে আপনাকে একটা চুমুও খেতে পারে। এই আপুমণিটার আপনার মতো পুরুষ খুব পছন্দ। কাজে লেগে পড়ুন, দেরি করবেন না। দেরি করলে আবার এই আপুমণি রেগে গিয়ে অন্য কোনো লোক খুঁজে নিতে পারে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, কাজে লেগে পড়ুন। ইফতিয়া রাগী লোক নিয়ে তাকিয়ে রইল। সিরাজ তার খুব প্রিয় সুর বল খুঁজি তোকে আজ কিসে গানের সুর 2 ঠোঁট গোল করে বাজাতে বাজাতে চলে গেল। কুলি লোকটা ইফতিয়ার দিকে তাকিয়ে বলল, আফামনি আসেন, সাহেবের কোনো টাকা দেওয়ান লাগবো না, আমি আপনারে ফ্রিতেই ট্রেনে তুইলা দিতেছি। আসলে কি জানেন আপা, আপনার মতো সুন্দরী মাইয়া আমার মেলা ভাল লাগে। আসেন আপা। ইফতিয়া কুলিটির দিকে চোখ গরম করে তাকালো। হোয়াট আর রাবেশ! ইফতিয়া আর দাঁড়িয়ে রইল না, ট্রেনে উঠে নিজের নির্ধারিত বগিতে চলে গেল সে। অরিন্দম সিংয়ের সাথে আজ সিআইডি ডিপার্টমেন্টের এসিপি দেখা করতে এসেছে। অরিন্দম সিংকে নানান রকমের প্রশ্ন করা হচ্ছে, কিন্তু সে কোনো রকমের স্টেটমেন্ট দেবার জন্য মুখ খুলেনি। এসিপি প্রশান্ত ঘোষ অরিন্দমকে ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছে। এসিপির প্রশ্নে অরিন্দম হঠাৎ করেই হাইপার হয়ে উঠল। ডাক্তার এবং নার্স দৌড়ে এলো কেবিন রুমে। অরিন্দম পাগলের মতো আচরণ করছে। ডাক্তার অরিন্দমকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসিপিকে বললেন, আপনি দয়া করে এখন চলে যান, পেশেন্টের অবস্থা এখনও খুব খারাপ। আপনার প্রশ্নগুলো পেশেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে, যার ফলে পেশেন্ট হাইপার হয়ে পাগলের মতো আচরণ করছে। আমি আমার পেশেন্টের উপর কোনো রকমের প্রেশার সহ্য করব না, আপনি প্লিজ কেবিন থেকে যান। কিন্তু আলবার্ট সিং প্রশান্ত ঘোষের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বললেন, আমার ছেলেটাকে আগে সুস্থ হতে দিন স্যার, ও সুস্থ হবার পর আপনারা আপনাদের ইনভেস্টিগেশন করবেন। প্রশান্ত ঘোষ বাধ্য হয়ে চলে গেলেন। ডাক্তার দুর্জয় আলবার্ট সিংয়ের সামনে এসে বললেন, আমার মনে হয় আপনাদের এই কেসটা তুলে নেওয়াটাই ভালো। মানেটা হলো এই যে আপনার ছেলের অবস্থা খুব একটা ভালো না, আর এসিপির করা প্রশ্নগুলো অরিন্দমকে হাইপার করে তুলছে। এতে ওর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। ও এই অবস্থা থেকে কবে পুরোপুরি বেরিয়ে আসবে আমি জানি না। এর মধ্যে যদি বারবার ওর উপর এমন প্রেশার ক্রিয়েট করা হয়, তাহলে অরিন্দমের কি অবস্থা হবে সেটা গড নোজ। এখন বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। অ্যাজ এ ডক্টর আমি আমার পেশেন্টের ভালোর দিকটাই দেখব, বাকিটা আপনাদের ইচ্ছা। আলবার্ট সিং ডাক্তারের হাত ধরে কাতর স্বরে বললেন, আমি কেসটা তুলে নেব ডাক্তার। আমার ছেলের ক্ষতি হোক এমন কোনো সিচুয়েশন আমি আর এখানে ক্রিয়েট হতে দিব না। আপনি শুধু আমার ছেলেটাকে পুরোপুরি সুস্থ করে দিন। ডাক্তার আলবার্ট সিংয়ের হাতের ওপর হাত রেখে তাকে আশ্বাস দিলেন। আলবার্ট সিং কেঁদে কেঁদে ছেলের পাশে গিয়ে বসলেন। ডাক্তার দুর্জয় কেবিন থেকে বেরিয়ে যেতে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। হঠাৎ পেছনে তাকিয়ে বাঁকা হেসে পকেট থেকে ফোনটা বের করে কোথাও একটা টেক্সট করলেন তিনি। কাজ হয়ে গেছে স্যার। 1 মিনিটের মধ্যেই টেক্সটের রিপ্লাই এলো, গুড জব, সময় মতো তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে।
টেক্সটটা পড়ে ডাক্তার দুর্জয় আবারও বাঁকা হেসে কেবিন থেকে বেরিয়ে গেল। সুমুরা বিকাল 4টের মধ্যে শেখ বাড়ির সামনে এসে পৌঁছাল। অলরেডি পুরো গ্রামের মানুষ জেনে গেছে যে শামীম শেখের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। তাই গ্রামের সব মহিলারা, যুবতী মেয়েরা, বাচ্চারা সকলেই সুমুদের গাড়ির দিকে উকি মারছে। সুমুদের বাড়ির সামনে 5টা অটো গাড়ি এসে থেমেছে। সেরাজ মাইক্রো নিতে চাইলেও সুমু নিতে দেয়নি। পুরো গ্রামীণ পরিবেশের মানুষদের মতো জীবন কাটানো যে কতটা শান্তির, সেটার কিছুটা ফিল সেরাজদেরকে দিল সুমু। সেরাজরা অটো থেকে নামতেই শামীম সাহেব আর হাসি বেগম ছুটে এলেন। তাদের সঙ্গে এলো এক বৃদ্ধা মহিলা। তিনি এসেই বললেন, কই কই আমাদের সুমুর জামাই কই? কই কোনটা? এহেনে তো সবগুলাই চাঁদের টুকরার নাহাল দেখতে, এর মধ্যে আমাগো সুমুর জামাই কোনটা? সুমু আর সেরাজ একসাথে বৃদ্ধা মহিলার সামনে গিয়ে দাঁড়ালো। সেরাজ মহিলাটিকে সালাম দিল। বৃদ্ধা মহিলা সেরাজের সালামের উত্তর দিয়ে বললেন, আমি তো ভাবছিলাম চাঁদের টুকরা, এ তো দেখি পুরো একখানা চাঁদ পাইছে আমাগো সুমু। সেরাজ সুমুর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে একটু ভাব নিয়ে ফিসফিস করে বলল, পুরো একটা চাঁদ পেয়েছো তুমি সুইটহার্ট? আরে নাত জামাই, আমার নাতনিকে আর কত দেখবা, এইবার এই বুড়িটার দিকেও একটু টাকাও। লাইন ক্লিয়ার আছে বুঝছো, তোমার দাদাজান আরও 10 বছর আগে তার এই সুন্দরী বউটা রেখা চইলা গেছে। সেরাজ আলতো হেসে মাজেরা বেগমকে একটু সাইডে নিয়ে বলল, দেখব কি দাদি, আমার এমন সুন্দরী বউ থাকতে তোমার কুঁচকে যাওয়া চামড়ার প্রতি ফিল আমার আসবে না। আমার আবার সবকিছু টাইট আর টান টান পছন্দ। তুমি তো কুঁচকে ঝুলে গেছো, তোমাকে একটা চুমু খেতে হলেও আমাকে আগে তোমার গাল আয়রন করে নিতে হবে। তোমার জন্য তোমার বৈশী একটা জামাই খুঁজে দেব। মাজেরা বেগম ফোকলা দাঁতে হাসলেন। সকলে মিলে মাজেরা বেগমের সাথে কিছুক্ষণ হাসি ঠাট্টা করল। এরপর শামীম সাহেব সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সুমুদের দোতলা বাড়ি। শামীম সাহেব আর সাখাওয়াত সাহেবের বাবার তৈরি করা অনেক পুরনো বাড়ি। তবে সময়ের সাথে সাথে দুই ভাই মিলে বাড়িটির অনেক উন্নতি করেছে। সাখাওয়াত সাহেবের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে সজীব সৌদিতে থাকে, মেঝো ছেলে শাহরুখ মেডিকেল স্টুডেন্ট, ছোট ছেলে আশিক আনার্স 4র্থ বর্ষের স্টুডেন্ট, আর ছোট মেয়ে নাজমিন 10ম শ্রেণীর ছাত্রী। শামীম সাহেবের ছোট বোন সুমি বেগম নিজ এলাকার ছেলে মুস্তাক শিকদারের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছেন। মুস্তাক শিকদার বর্তমানে নিজ ইউনিয়ন খান্দারপাড়া এলাকার চেয়ারম্যানের পদে আছেন। সুমি বেগমের 2 মেয়ে 1 ছেলে। বড় ছেলে পিয়াস বাবার মতো রাজনীতিতে যোগদান করেছেন। মেঝো মেয়ে ফারিয়া ইন্টার 2য় বর্ষের ছাত্রী, আর ছোট মেয়ে ফারিন 1ম বর্ষের। হাসি বেগম বাসায় ফিরে সকলের জন্য রান্না করছেন। তার হাতে হাতে সহযোগিতা করেছেন তার প্রাণপ্রিয় একমাত্র জা রুমা বেগম। তাদের 2 জায়ের মধ্যে অনেক ভাব, দুজনে সবসময় 2 বোনের মতো থাকে। হাসি বেগম যেমন সজীব, শাহরুখ, আশিক আর নাজমিনকে নিজের সন্তানের মতো দেখে, রুমা বেগমও সুমু আর সামিয়াকে সবসময় নিজের সন্তানের মতোই দেখে এসেছে। হাসি বেগম সুমুকে বললেন সবাইকে নিয়ে দোতলায় চলে যেতে। হাসি বেগম আগে থেকেই রুমা বেগমকে সবটা জানিয়ে রেখেছিলেন। রুমা বেগম নিজ হাতে দোতলায় প্রতিটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। সেরাজ, আয়ুব আর মাইশাদের দোতলায় থাকতে দেওয়া হবে, আর বাড়ির বাকিরা সকলে নিচতলায় থাকবেন। সুমুরা তাদের কথা মতো ওপরে চলে গেল। সকলে ফ্রেশ হয়ে সবটা গুছিয়ে নিতে নিতে রাত 8টা বেজে গেল। তাই আজ সকলে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে গেছে। সুমু বিছানা করছে, সেরাজ বেলকনিতে বসে ল্যাপটপে কাজ করছে। পাশের রুম থেকে হঠাৎ স্যান্ডির কল দেখে ভ্রু কুচকালো সেরাজ। কল রিসিভ করে এয়ারপডস কানেক্ট করল সে। স্যার, আপনি আরিয়ান স্যারের নাম্বার আইডি ব্লক করেছেন কেন? আরিয়ান স্যার আপনাকে তার নাম্বার আর আইডি আনব্লক করতে বলেছে। তিনি আপনার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে চায়। কথাগুলো চুপচাপ শুনল সেরাজ। কল কেটে দিয়ে আরিয়ানের আইডি আনব্লক করে আরিয়ানকে কল করল সে। আরিয়ান কল রিসিভ করতেই সেরাজের কানে মিউজিকের শব্দ এলো। ব্যাপারটা সেরাজ ইগনোর করে বলল, হোয়াটস ইয়োর প্রবলেম আরিয়ান? সমস্যাটা কি তোর? বিডিতে আমি একটা বিয়ের ইনভিটেশনে এসেছি, নিজে বিয়ে করতে আসিনি। তোর ব্যবহারের মনে হচ্ছে আমি তোর বিয়ে করা বউ নিয়ে পালিয়ে এসেছি, আর তাই তুই তোর বউয়ের চিন্তায় নিব্বাদের মতো সারাদিন আমাকে কল করে পাগল হয়ে যাচ্ছিস, সাথে আমাকেও বিরক্ত করছিস। কি চাইটা কি তোর আমার কাছে? তোর বউ মানে কি বলতে চাইছিস তুই? ভ্রু কুঁচকে এলো সেরাজের। থতমত খেলো আরিয়ান। সে কথা কাটানোর জন্য বলল, আসলে না মানে এসকে, আমি বলতে চাইছিলাম যে তুই আমার বউ নিয়ে কি পালিয়ে যাবি? পালাবো তো আমি, তাও তোর বউকে নিয়ে। একবার শুধু তুই বিয়েটা কর। তোর মনে আছে ছোটবেলায় তুই আমার সাথে সব কিছু শেয়ার করতি, আর যেটা করতিস না সেটাও আমি অভিনয়ের কাঁদুনি কেড়ে নিতাম। সময় পাল্টেছে আরিয়ান। আগে তুই নিজেই বাচ্চা ছিলি, আর এখন তুই নিজেই বাচ্চা ফুটানোর কাজ করে বেড়াস। এসকে, সময় পাল্টেছে, তবে ভাইয়েদের প্রতি ভাইয়েদের ভালোবাসা নয়। তুই তো তোর ভাইয়েদের জন্য প্রাণটাও দিয়ে দিতে পারিস।
বাঁকা হাসল সেরাজ। সে নিজেকে ধাতস্থ করে বলল, ভাইয়েদের প্রোটেক্ট করার জন্য প্রাণ দিতে হলে দিব, ঠিক তেমনি নিজের বউকে প্রোটেক্ট করার জন্য প্রাণ নিতে হলে নিব। বউ শেয়ার করেই তো তুই তোর এই ভাইয়ের প্রাণ বাঁচাবি। বেশি না এসকে, অনলি ওয়ান নাইটের বেড পার্টনার হিসেবে তুই তোর ফিউচার ওয়াইফকে আমার সাথে শেয়ার করিস। জানিস ঈশিতা মেয়েটা না? দাঁতে দাঁত চেপে সেরাজ গর্জে উঠে বলল, মাদার ফাকারের বাচ্চা, জিভ টেনে ছিঁড়ে ফেলব তোর। কি করেছিস তুই ঈশিতার সাথে? কাম ডাউন এসকে, কাম ডাউন। তোর মুখে স্ল্যাং বড্ড বেমানান শোনায়। আমি ঈশিতার সাথে কিছুই করিনি, শুধু একটু বাজে নজরে দেখেছিলাম আর কি। এমনিতে তুই তো জানিস এই এসি চৌধুরী কুকুরের মতো কারো এটোতে মুখ দেয় না। আমার তো শুধু তোর এটোটাই পছন্দ এসকে। তুই এক কাজ কর, তুই আমার সিস রোজাকে বিয়েটা কর, তাহলে আর তোর বউয়ের দিকে নজর পড়বে না আমার। কিন্তু অন্য কোনো মেয়ে বিয়ে করলে তো। আরিয়ান, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই আমার মামার প্রোটেকশন ফেটে বেরিয়ে যাওয়া মিস্টেক প্রোডাক্ট। আরিয়ান তাচ্ছিল্য করে হেসে বলল, আরে এখানে মনে হওয়ার কি আছে, এইটা তো মৃত্যুর মতোই সত্য একটা কথা। আমি তো জানি আমার মাম অ্যান্ড ড্যাড বিয়ের আগেই। কথাটা শেষ করল না আরিয়ান। সে বাহাত দিয়ে মুখটা ডেকে আবারও বলল, থাক আর বলতে পারবো না, আমার লজ্জা করে। হাজার হলেও তারা আমার মাম অ্যান্ড ড্যাড। কিন্তু জানিস তো এসকিপ, মাঝে মাঝে আমার ড্যাডের উপর আমার বড্ড রাগ হয়। লোকটার এত টাকা পয়সা থাকেও সেদিন একটা প্রোটেকশন প্যাকেট কিনতে গিয়ে এতটা কৃপণতা করেছিল কেন বলতো? কোন ব্র্যান্ডের প্রোটেকশন কিনে ইউজ করেছিল বলতো, যেটা ব্যবহার করতে গিয়ে ফেটে গিয়েছিল? আমি শিওর প্রোটেকশনের প্যাকেটটা আমার ড্যাড ফুটপাথ থেকে কিনেছিল। হ্যাঁ, তুই এক কাজ কর, ভালো মানের প্রোটেকশনের বিজনেস শুরু কর, সেগুলো বিভিন্ন ফুটপাথে কম দামে সেল কর। তাহলে কি হবে বলতো? আর কেউ আমার মামার মতো অতি উত্তেজনায় ফুটপাথ থেকে প্রোটেকশন কিনে রুম ডেট করতে গেলেও সেই প্রোটেকশন ফেটে তোর মতো মিস্টেক প্রোডাক্ট পৃথিবীতে আসবে না। আরিয়ান আবারও লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, যা দুষ্টু, কি বলে এসব? তুই জানিস না প্রোটেকশনের বিজনেস করলে অর্ধেকের বেশি প্রোটেকশন তো আমার নিজেরই ব্যবহার করা হয়ে যাবে, এতে আমার বিজনেসের লস হবে না বল? সেরাজ আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিল। মাথা ঠান্ডা করার জন্য শান্তির প্রয়োজন, আর সেই শান্তি সে তার প্রেয়সীর কাছে পাবে। তাই সে সুমুকে ডাক দিল। সুমু বেলকনিতে আসতেই সেরাজ সুমুর হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে সুমুর কোমর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে সুমুর বুকের সাথে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে রাখল। সুমু এক হাতে সেরাজের গলায় জড়িয়ে অন্য হাতে সেরাজের মাথায় বিলি কেটে দিয়ে বলল, আমি আপনাদের কোনো কথা শুনিনি, তবে এখন আপনার অবস্থা দেখে বুঝতে পারছি যে কল করেছিল সে আপনাকে রাগানোর জন্যই কল করেছিল, আর সে তার উদ্দেশ্যে সফলও হয়েছে। আপনি কেন অন্যের উদ্দেশ্য সফল হতে দিবেন? কেউ যদি কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আপনাকে কিছু বলে, তাহলে আপনি সব সময় তার উদ্দেশ্যের বিপরীতটা আপনার মধ্যে ফুটিয়ে রাখবেন। যেমন ধরুন, কেউ আপনাকে রাগাতে চাইল, আপনি আপনার ঠান্ডা ডোন্ট কেয়ার মেজাজটা আরও সামনে ফুটিয়ে রাখবেন। সবাইকে দাম দেবেন না, জাস্ট ইগনোর খান সাহেব। কখনো কারো বাজে উদ্দেশ্য সফল হতে দেবেন না। সেরাজ চুপ করে রইল। সুমু আবারও একটু উৎসাহ কঞ্ঝে বলল, খান সাহেব, আমার একটা ইচ্ছে পূরণ করবেন? সেরাজ মৃদু মাথা নাড়ল। সুমু আলতো হেসে বলল, শীত তো প্রায় শেষের দিকে, আমি না এবছর খেজুরের রস খাইনি। আপনি আমাকে কাল সকালে খেজুরের রস খাওয়াতে নিয়ে যাবেন? কোথায় পাওয়া যায়? এই তো আমাদের গোপালগঞ্জ খালেক বাজারে। নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু এখানে তো আমার বাইক কার কিছুই নেই, অত সকালে গাড়ি পাবো কোথায়? সুমু একটু ভাব নিয়ে বলল, এই সুমু থাকতে আপনি গাড়ির চিন্তা করছেন? এই সুমুর কাছে সব সমস্যার সমাধান আছে। শুনুন, আমার শাহরুখ ভাইয়া আর আশিক ভাইয়ার বাইক আছে, আমরা তো অনেক ভরে যাব, ওরা বাইরে যাওয়ার আগেই ইনশাল্লাহ আমরা ফিরে আসতে পারবো। তুমি একটা জিনিস দেখেছো সুইটহার্ট, তোমার কাজিনের নাম শাহরুখ, আমার কাজিনের নামও শাহরুখ, মিল আছে আমাদের মধ্যে, তাই না? এখন আপনি বলেন নিয়ে যাবেন কিনা? ওকে সুইটহার্ট, তুমি যখন বলেছ তখন তো আমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। সুমু খুশি হয়ে সেরাজকে জড়িয়ে ধরে বলল, তাহলে চলুন তাড়াতাড়ি শুয়ে পড়ি। সেরাজ সুমুকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। সে সুমুকে বেডে শুয়ে দিয়ে রুমের লাইট অফ করে দিল। তারপর সুমুর পাশে শুয়ে সুমু বলায় মুখ গুজে চোখ বন্ধ করল। ভোর 5টা বাজতেই সুমু অ্যালার্ম ঘড়ির শব্দে লাফ দিয়ে উঠে বসল। সেরাজকে ঘুম থেকে টেনে তুলে শাহরুখের রুমে গিয়ে শাহরুখকে ঘুম থেকে তুলল সে। বাইকের চাবি এনে সেরাজের হাতে দিল। হাসি বেগম খুব সকালেই ঘুম থেকে ওঠেন। সুমু আর সেরাজ হাসি বেগমকে বলে বেরিয়ে গেল। কুয়াশার চাদরে ডাকে আছে পুরো ধরনী। সুমু মুক্ত পাখির মতো দু হাত মেলে দিয়ে বাইকের পেছনে বসে আছে। পুরো 1 ঘন্টা 20 মিনিট লাগলো সেরাজদের গোপালগঞ্জ খালেক বাজার পৌঁছতে। সুমু বাইক থেকে নেমে দাঁড়াতেই সেরাজ বাদ সাধল। সুমুকে বাইকের কাছে দাঁড়াতে বলে সে নিজে গেল রস কিনতে। রস বিক্রেতার কাছে এসে পুরো 4টে 2 লিটারের বোতল ভরে রস দিতে বলল। রস বিক্রেতা 2 লিটারের 4টে বোতল ভরে রস দিল। সেরাজ রসের বোতল একটা ব্যাগে ভরে বলল, মামা এটা জামস মুক্ত তো? কি কইলেন স্যার? জাম? জাম এই শীতের সময় পাবেন কই? আর খেজুরের রস দিয়ে জাম খায় না তো সাহেব। আরে মামা, জামস মানে জীবাণুমুক্ত তো। আরে সাহেব কি কন, একেবারে স্যাবলন আর স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা খেজুরের রস আমার।
কোনো জীবাণু নাই, একদম পিওর। সেরাজ ভ্রু কুচকে বলল, এই মধ্যে বাদুরের মুখ দিয়ে বের করা অমৃত পড়েছিল না তো? আমি কিন্তু আবার যে কোনো জিনিসের খুব গভীর পর্যন্ত গিয়ে খতিয়ে দেখি। আরে না সাহেব, কইলাম না, স্যাভলন আর স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা, আপনি নিশ্চিন্তে খাইতে পারেন। এইটা আমি না, আমার বউ খাবে। যদি আপনার এই স্যাভলন আর স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করা একদম পিওর জীবাণুমুক্ত খেজুরের রস খেয়ে আমার বউয়ের কোনো প্রবলেম হয়, তাহলে পরের দিন এসে আপনার পেছনের জীবাণু স্যাভলন আর স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে আমি জীবাণুমুক্ত করব। সেই সাথে আপনার এই স্যানিটাইজ করা জীবাণুমুক্ত খেজুরের রসের ব্যবসা আপনার পেছন দিয়ে ঢুকিয়ে সামনে দিয়ে বের করব। কথাগুলো বলে চলে এলো সেরাজ। রস বিক্রেতা আহম্মকের মতো তাকিয়ে রইল সেরাজের দিকে। সেরাজ সুমুর কাছে এসে রসের বোতলের ব্যাগটা দিল। সুমু বোকার মতো বড় বড় চোখ করে তাকিয়ে থেকে বলল, এত কেন? তুমি যতটা পারো খাও, আর বাকিটা বাসায় সকলের জন্য নিয়ে যাব। কিন্তু খাবো কিভাবে? 1 মিনিট। সেরাজ পাশের একটি চায়ের দোকান থেকে 1 টাইম 2 কাপ কিনে আনলো। সুমুকে বাইকে বসতে বলে আবারও বাইক স্টার্ট দিল সে। বাইকে এসে থামলো একটা ফাঁকা মাঠের মধ্যে। সুমুকে বাইকের উপর বসে থাকতে বলে সেরাজ বাইক থেকে নেমে দাঁড়ালো। বাইকের সাথে কোমর হেলিয়ে দাঁড়ালো সেরাজ। সুমু বাইকে পায়ের উপর পা তুলে বসে আছে। সেরাজ 1 টাইম কাপে রস ঢেলে সুমুর হাতে দিল। সুমু কাপে চুমুর দেওয়ার সময় সেরাজের চোখ আটকালো সুমুর শুকনো অধরের দিকে। সুমু সেরাজকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে তাকিয়ে থাকার কারণ জিজ্ঞেস করল। সেরাজ খানিকক্ষণ তাকিয়ে থেকে দুষ্টু হেসে বলল, তোমার ওই শুকনো ঠোঁটে ভেজা ভেজে একটা চুমু খেতে খুব ইচ্ছে করছে সুইটহার্ট। আপনি না দিন দিন বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছেন। লজ্জাশরম কি রোজ সকালে ওয়াশরুমে গিয়ে কোমরের মধ্যে ফেলে ফ্ল্যাশ করে দিয়ে আসছেন? আসলে বউ হয়েছেটা কি বলো তো? নতুন নতুন বিয়ে করেছি তো, আবার অনেক বেশি জামাই আদর পাচ্ছি, তাই পেটের মধ্যে এত ভালো ভালো খাবারের জায়গা করতে গিয়ে লজ্জাশরমের জায়গা হচ্ছে না। যতটুকু লজ্জাশরম আছে সেটাও রোজ সকালে ওয়াশরুমের সাথে কোমরের মধ্যে পড়ে যাচ্ছে। এখন আমি তো আর কোমরের থেকে লজ্জাশরম তুলে রাখতে পারবো না। আর তাছাড়া আমি বিয়ের পর একজন রোম্যান্স কিং আল্ট্রা প্রো ম্যাক্স হয়ে গেছি। যখন তখন সেখানে সেখানে রোম্যান্স পেয়ে যায়। দয়া করে একটু হলেও লজ্জাশরম ধরে রাখুন, নয়তো আপনার ওই যখন তখন যেখানে সেখানে পেয়ে যাওয়া রোম্যান্স আল্ট্রা প্রো ম্যাক্সের জন্য আমার মান সম্মান থাকবে না। সেরাজ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে উঠল, আমি কি তোমার কথা ফেলতে পারি বউ? ট্রাস্ট মি বউ, তুমি বলার সাথে সাথে এইমাত্রই আমি চোখের পলক পড়তে ঠিক যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় ধরে আমার কিডনির ভেতর থেকে চেষ্টা করলাম একটুখানি লজ্জাশরম ধরে রাখার। কিন্তু মাঝপথে কি হলো জানো? কি হলো? লজ্জাশরম এসে আমাকে বাধা দিয়ে বলল, থাম সেরাজ, থাম। নিজের বিয়ে করা আপন বউয়ের সামনে লজ্জা পাওয়াটাই তো দুনিয়ার সবথেকে বড় নির্লজ্জতার প্রমাণ। বউয়ের সামনে যে পুরুষ লজ্জা পায় সেই পুরুষ হলো দুনিয়ার সবথেকে বড় নির্লজ্জ পুরুষ। তুই তোর বউয়ের সামনে নিজের মধ্যে সামান্যতম লজ্জাশরমকে অবশিষ্ট রেখে নিজেকে নির্লজ্জ প্রমাণ করতে পারিস না। আর তাই বউয়ের সামনে লজ্জাশরম রাখার মতো এত বড় নির্লজ্জ কাজ আমি করতে পারবো না বউ। আমি কিছুতেই তোমার সামনে লজ্জা পেয়ে নিজেকে এত বড় নির্লজ্জ প্রমাণ করতে পারবো না। সুমু আর কোনো কথা বাড়ালো না, রসটুকু শেষ করে বলল, চলুন বাসায় ফিরে যাই। সেরাজ বাইকে উঠে বাইক স্টার্ট করল। গাড়ি ছুটল নিজ গতিতে। সুমু সেরাজকে শক্ত করে ধরে বলল, খান সাহেব। সুইটহার্ট, আমি আপনার কাছে একটা জিনিস চাইব, দেবেন? যেখানে গোটা আমিটাকেই তোমার নামে করে দিয়েছি, সেখানে দুনিয়ার বাকি সব কিছু আমার কাছে চাওয়াটা আর সেটা তোমার কাছে এনে দেওয়াটা আমার কাছে মামুলি জিনিস। তবে অবশ্যই সেই মামুলি জিনিসটার নাম আমার সুইটহার্ট মুখে নেওয়ার পর সেই জিনিসটা আমার কাছে দুনিয়ার সব থেকে দামি আর সুন্দর জিনিস হয়ে যাবে। বলেছিলাম না, স্বপ্ন দেখার আর আবদার করার অধিকার শুধু তোমার, আর সেগুলো নিখুঁতভাবে পূরণ করার দায়িত্ব শুধু আমার। একবার বলকে তো দেখো সুইটহার্ট, ওমানে ফিরে আমার জন্য একটা পারফিউম বানিয়ে এনে দেবেন। পারফিউম? পারফিউম। একদম ইউনিক ব্র্যান্ডের একটা পারফিউম, যেই পারফিউম আজ পর্যন্ত কেউ ব্যবহার করেনি, সেই পারফিউম। ঠিক আছে, বানিয়ে এনে দেব। তবে সেটা কোন ব্র্যান্ডের পারফিউম সুইটহার্ট? আর পারফিউম কিসের স্মেল দিয়ে তৈরি করতে চাও? ব্র্যান্ডের নাম সুমুর খান সাহেব। সেরাজ বাইকের ব্রেক কষল। পেছন ফিরে সুমুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। পারফিউম ব্র্যান্ডের নাম সুমুর খান সাহেব, আর সেই পারফিউমের স্মেল আপনার শরীরের স্মেল দিয়ে তৈরি করতে চাই। এই পারফিউমটা শুধুমাত্র আমার জন্যই তৈরি করা হবে, একদম ইউনিক। সেরাজ একটু হেসে বলল, পাগলিটা আমার পাগল হয়ে গেছে। একদম সুস্থ সবল মস্তিষ্কে বলছি, আমার খান সাহেবের শরীরের স্মেল আমার কাছে দুনিয়ার সব থেকে সুন্দর স্মেল। এই স্মেল দুনিয়ার যে কোনো পারফিউমকে হার মানাবে। এত সুন্দর স্মেল থাকতে আমি কেন অন্য কোনো কিছুর স্মেল দিয়ে পারফিউম বানাবো? পারফিউম যদি ব্যবহার করতেই হয় তাহলে সেই পারফিউমের স্মেল হবে আমার খান সাহেবের শরীরের স্মেল। একটু থামল সুমু, আবারও বলল, আপনি জানেন খান সাহেব, একটা মেয়ের কাছে তার স্বামীর শরীরের স্মেল আর তার স্বামীর বুকের বাপা জোড়ে লেগে থাকা ঘামের গন্ধ দুনিয়ার সব থেকে সুন্দর সুবাস হয়। আচ্ছা,
ওমান ফিরে তোমাকে সাথে নিয়ে গিয়ে বানিয়ে এনে দেব। তবে আমি তো তোমার সাথেই থাকি, তাহলে এই পারফিউমের কি দরকার? আপনি যখন সাথে থাকবেন তখন তো পারফিউমের প্রয়োজন পড়বে না, কারণ তখন তো পুরো পারফিউমের গোডাউনটাই আমার সাথে থাকবে। কিন্তু যখন বাহিরে যাবেন, অফিসে যাবেন, তখন ওই পারফিউমটা দরকার পড়বে। তাছাড়া আমাদের দুজনের রুমের মধ্যে আপনার শরীরের স্মেল থাকলেও আমাদের রুমের বাহিরে তো আর থাকবে না। তাই তখন ওই পারফিউমটা ব্যবহার করলে আমি পুরো ঘরময়ে ঘুরে বেড়ালেও মনে হবে আপনি আমার সাথেই আছেন। ওকে সুইটহার্ট, তুমি আমাকে একটু বেশিই ভালোবাসো। গাড়ি স্টার্ট দিল সিরাজ। সুমু কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি না খান সাহেব। আবারও বাইকে ব্রেক কষল সিরাজ। পেছন ফিরে কিছুক্ষণ সুমুকে ভালো করে দেখে বলল, আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে। আমি শুধু চাই তুমি আমার বুকটাকে নিজের জীবনের সবথেকে শান্তিপূর্ণ স্থান মনে করো। আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে। আমি শুধু চাই তুমি আমার হাত দুটোকে দুনিয়ার সবথেকে শক্ত দড়ি মনে করো। আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে। আমি শুধু চাই একটা বদ্ধ গহীন অন্ধকার ঘরে তুমি আমার সাথে নিজেকে নিরাপদ মনে করো। আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে। আমি শুধু চাই তোমার যে কোনো খারাপ অবস্থায় তুমি আমাকে তোমার জন্য ভরসাযোগ্য স্থান মনে করো। আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে। আমি শুধু চাই তোমার খুব কষ্টে তুমি আমাকে তোমার অতি প্রিয় ডায়েরির একটা শূন্য পাতা মনে করো। সুমু আলতো হেসে বলল, আপনি আমার ভালোবাসা না খান সাহেব, আপনি আমার মায়া, আপনি আমার জীবন। ভালোবাসা ভোলা যায় খান সাহেব, কিন্তু মায়া ভুলে থাকা যায় না। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু জীবন না থাকলে মানুষের অস্তিত্ব কিসের? সিরাজ সুমুকে আরেকটু কাছে টেনে আনল। সুমু অবাক হয়ে বলল, কি করছেন? এইটা রাস্তা, কত মানুষজন দেখেছেন? তার মানে তুমি বলতে চাইছো যেখানে মানুষ থাকবে না সেখানে তোমাকে নিয়ে গিয়ে আমি আদর করতে পারি? আপনি যাবেন নাকি আমি হাঁটতে শুরু করব? সিরাজ হেসে বাইক স্টার্ট করল। সুমু পেছন থেকে তাকে শক্ত করে ধরে রাখল। 8:15 বাসায় ঢুকল সিরাজ। সুমু এসেই ওপরে চলে গেল। আইয়ুবরা সিরাজকে ঘিরে ধরল। সিরাজ হাসি বেগমের হাতে রসের বোতলগুলো দিল। ইফতিয়া দৌড়ে এসে বলল, আপনারা খেজুরের রস খেতে গিয়েছিলেন? কই, আমাদের তো একবারও বললেন না, আমরাও যেতাম। সিরাজ বিরক্তি নিয়ে তাকালো ইফতিয়ার দিকে। সে কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, আমার করা এত অপমান যদি তোমার মধ্যে 5 সেকেন্ডের জন্য হলেও লজ্জার সৃষ্টি করে থাকে, তাহলে এবছর আমি একটা অ্যাওয়ার্ড শোর অর্গানাইজেশন করব। আর সেই অ্যাওয়ার্ড শোতে এবছরের বেস্ট এবং সেরা লজ্জাবতী নারীর অ্যাওয়ার্ড আমি নিজ হস্তে তোমাকে দান করব। ইফতিয়ার আগে ফেটে পড়ল। কথাগুলো বলে সিরাজ তার প্রিয় সুর 2 ঠোঁট দিয়ে তুলতে তুলতে চলে গেল রুমে। সুমু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। সিরাজ পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। কি নিষ্ঠুর তুমি সুইটহার্ট, কি নিষ্ঠুর তোমার মায়া। সারাদিন আমার মন আর মস্তিষ্কের মধ্যে তোমার চিন্তাই ঘোরে। তোমার মায়ারা এতটাই নিষ্ঠুর যে আমার আমিটাকে নিয়ে ভাববার 1 সেকেন্ডও সময় দেয় না। সুমু মুচকি হেসে বলল, দরজা খোলা, তাহলে লক করে দিয়ে আসি? আপনি একটা রোম্যান্টিক বর। সুমুর কথা কেড়ে নিল সে। সুমু মুখ ভেঙে বলল, কচু। সিরাজ হঠাৎ করেই বলল, আর মাত্র 6 দিন সুইটহার্ট, তারপর তোমাকে নিয়ে আমি আমার দেশে ফিরব। তারপর? সিরাজের কথা শেষ হলো না। সুমু নিজেকে সিরাজের থেকে ছাড়িয়ে নিল। বেলকনিতে গিয়ে গোলাপের 3টে পাপড়ি ছিঁড়ে আনল সে। 2টো পাপড়ি বড় আর একটা ছোট। সুমু পাপড়ি 3টাকে হাতের তালুর ওপর সাজিয়ে সিরাজের সামনে ধরে বলল, তারপর এইটা। সিরাজ ভ্রু কুঁচকে বলল, আমার স্পার্মকে তোমার এতটা দুর্বল মনে হয় সুইটহার্ট? আমার 1 বিন্দু স্পার্ম একসাথে 4টে চ্যাম্প আনার ক্ষমতা রাখে। সুমু মিটিমিটি হাসল। হঠাৎ নিচ থেকে হাসি বেগমের ডাক পড়তেই দুজনে নিচে চলে গেল।